রাতুল, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM। পুরো এক সপ্তাহ পর আপনাদের মাঝে আবারও ফিরে এলাম আমি রাতুল। শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। আর আমার সাথে রয়েছে আজকের অতিথি কমল দাদা আছেন ক্যামেরার ওপারে এবং শাহাদুল। আমার কাছে মনে হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভূতবেলা দারুণভাবে জমবে আজ। বাইরে প্রচণ্ড কুয়াশা দেখে এলাম, আর এইরকম বৃষ্টিমুখর অথবা যেদিন তীব্র কুয়াশা বা শীতের তীব্রতা অনেক বেশি থাকে, সেই সব মুহূর্তগুলো আসলে ভৌতিক গল্পের জন্যই মনে হয় তৈরি করা। আমার কাছে এমনটি মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় আমাদেরকে কিন্তু জানাতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ থেকে, যেখানে আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে এবং দেখতে পারেন আমাদের স্টুডিওতে আজকে কে কে আছেন, কারা আপনাদের সাথে আজকে ভৌতিক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে এসেছেন আমাদের স্টুডিওতে। আর আরেকটি মাধ্যম রয়েছে, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের ফ্রিকোয়েন্সি 98.8। এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.radiosharabala.fm। আপনি চাইলে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আর এই মুহূর্তে যারা যারা ফেসবুকে যুক্ত হচ্ছেন, আপনারা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি ওখানে পিন করে দেওয়া আছে। আপনি চাইলে সেই মেইল অ্যাড্রেসে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, খুব বেশি কথা বাড়াচ্ছি না। আমি আসলে আমার হাতে থাকা খুব ছোট্ট একটা মেইল দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠানটি। এরপরেই আমরা চলে যাব আমাদের স্টুডিওতে অতিথি আছেন, অতিথির কাছ থেকে শুনবো তার জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা এবং তার সংগ্রহের ঘটনাগুলো। তো যাই হোক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাত তখন প্রায় 12টা। পুরনো সেই রেল স্টেশনটা বছরের পর বছর ধরে পরিত্যক্ত। জংধরা লাইন আর আগাছায় ভরা প্ল্যাটফর্ম জানান দিচ্ছিল এখানে মানুষের কোনো আনাগোনা নেই। কিন্তু আজও ভাগ্যের ফেরে তানভীরকে সেখানেই দাঁড়াতে হলো। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা। আমার নাম মোহাম্মদ রাইয়ান আবির। আমি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মনোহরপুর ইউনিয়নে থাকি। আজ আমি আপনাদের একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। এই ঘটনাটা আমার বন্ধু তানভীরের সঙ্গে ঘটে। সঙ্গত কারণে সে তার পরিচয় গোপন রাখতে চায়, তাই তানভীর নামটি অর্থাৎ তার ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। এই ঘটনা তার জীবনে একটা কালো অধ্যায়, তাই সবাইকে মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার অনুরোধ রইল। আর ঘটনায় থাকা সব ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। শুরু করছি ঘটনা। বাংলাদেশের কোনো একটা জেলা থেকে তিনি তার গ্রামের বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তো এক পর্যায়ে তিনি একটু দেরিতে পৌঁছানোর ফলে বাস মিস করে ফেলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন যে পরবর্তীতে কোনো বাস পাওয়া যায় কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পরও তিনি কোনো বাস পান না সেখানে। যাই হোক, একটা অদ্ভুত লোকের সাথে দেখা হয়ে যায় সেই মুহূর্তে তার সাথে। ভাই, কি করছেন এখানে? আমি আপনাকে একটা উপকার করতে পারি। এই পাশে একটা স্টেশন আছে এবং ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। আপনি এত রাতে কোনো গাড়ি ঘোড়ার পাবেন না এবং আপনি চাইলে কিন্তু সেই স্টেশনে যেতে পারেন, কারণ আমার জানা মতে মাঝরাতে একটা স্পেশাল ট্রেন যায় সেখানে। খুব কম সংখ্যক লোকই জানে। ওটা যদি ধরতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। তো যাই হোক, লোকটার চোখের মনে দুটো কেন জানি স্থির ছিল, কিন্তু তানভীর ছিল নিরুপায়। তাই আর কিছু না ভেবেই স্টেশনে চলে আসে এবং তার এটা খেয়াল ছিল না আসলে আমি কোথায় যাব। আমি তো কোনো ঠিকানা বলিনি, কিন্তু উনি কিভাবে জানলেন যে ট্রেনটা কোন দিকে যাবে বা আমার গন্তব্যও সেদিকে? সাত পাঁচ না ভেবে স্টেশনে পা রাখতেই একটা পোড়া লোহার উৎকট গন্ধ তার নাকে ভেসে এলো। দেয়াল ঘড়িটা অদ্ভুতভাবে 11:59 থমকে আছে। মনে হচ্ছে সময়টা যেন থেমে গেছে এখানে। আর ঠিক তখনই খট 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 রেল লাইনের দিক থেকে ধীর পায়ে এগিয়ে আসছেন কেউ একজন।
কিছুক্ষণ পর অন্ধকার চিরে বেরিয়ে এলেন এক বৃদ্ধ স্টেশন মাস্টার। মুখে একটা অদ্ভুত হাসি, কিন্তু চোখের পাতা পড়ছে না তার। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, টিকিট কাটা আছে? তানভীর অবাক হয়ে বলল, না তো, কিন্তু ট্রেন কি সত্যি আসবে? বৃদ্ধ আবারও মৃদু হাসি দিয়ে বললেন, এখান থেকে সবাই যায়, কিন্তু কেউ ফেরত আসে না। এই কথাটি একটু ধীরে বললেন। কথাটা শুনে তানভীরের শিরদাঁড়া দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। হঠাৎ কিছুটা দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু শব্দটা কোনো যান্ত্রিক শব্দ ছিল না। তানভীরের কাছে মনে হচ্ছিল যেন হাজার হাজার মানুষ কান্না এবং তাদের চিৎকার একসাথে মিশে তৈরি করেছে সেই ট্রেনের হুইসেল। সেই শব্দটা তার কানে ভেসে আসছে। রাতের এই অন্ধকার চিরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সেই ট্রেনটা। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের ভেতরে সে প্রবেশ করতে এগিয়ে গেল। ট্রেনের কাছাকাছি, অর্থাৎ যে বগিতে সে উঠবে, সেখানে ভেতরে ঢুকতেই দেখে ভেতরে কোনো আলো নেই, শুধু একটা জমাট বাঁধা অন্ধকার। এবং দরজা খুলতেই এক ঝলক বরফ শীতল হাওয়া তানভীরের শরীরকে প্রায় জমিয়ে দিল। ভেতরে ঢুকে বগির নিয়ন আলোয় সে দেখল প্রতিটি যাত্রী তাদের সিটে বসে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না, একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ। এমনকি কারো নিঃশ্বাসের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পিনপতন নীরবতা। সে একটা সিটে গিয়ে বসল এবং তার পাশে একটা ছোট ছেলে, তার পাশেই জানালা। এবং সেই সিটে বসা মাত্রই ছেলেটি ফিসফিস করে বলে উঠল, ভাই, নামবেন না, পরের স্টেশনে নামবেন না। তানভীর কিছুটা অবাক হয়ে গেল এবং তানভীর কিছু একটা জিজ্ঞাসা করার আগেই ছেলেটার মুখটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। মনে হয় কোনো একটা অশুভ শক্তি বা অদৃশ্য শক্তি তার মুখটাকে পাথরের মতো বন্ধ করে দিল। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটা ছুটতে শুরু করে। একের পর এক স্টেশন পার হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই স্টেশনগুলোর কোনোটারই নাম দেখতে পাচ্ছে না সে। আরও কিছুটা দূর চলে যায়। কয়েকটা স্টেশন পেরিয়ে সে ভালোভাবে খেয়াল করার চেষ্টা করে। শুধু ভাঙা কিছু সাইনবোর্ড, যেগুলো ধুলোয় পড়ে আছে, এসব দেখতে পাচ্ছে। হঠাৎ ট্রেনের আবছা আলোয় তানভীরের নজর গেল সেই বগির মেঝের দিকে। সে শিউরে উঠল। এই নিয়ন আলোয় কারো কোনো ছায়া দেখা যাচ্ছে না। কিছুটা ভয় পেয়ে গেল। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে দেখল সেখানে তার ছায়াও পড়ছে না। এবার এক প্রকার প্রচণ্ড ভয়ে তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আর ঠিক তখন সেই স্টেশন মাস্টার যার সাথে কথা হয়েছিল সেই প্ল্যাটফর্মে, তিনি তার পাশের সিটে এসে বসলেন। তানভীর প্রচণ্ড অবাক হলেন এবং সেই স্টেশন মাস্টারটি তাকে ফিসফিস করে বলতে শুরু করলেন, তুমি এখন মাঝপথে নামবে, নামলে চিরতরে হারিয়ে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। তানভীর কিছু বুঝতে পারছে না। ভয়ে 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 কাপা গলা নিয়ে জিজ্ঞাসা করলো, আমি কি করব? বৃদ্ধের জবাব ছিল আরো ভয়াবহ রকম, নিজের নাম ভুলে যেও না। এই ট্রেন মানুষের পরিচয় কেড়ে নেয়। মুহূর্তের মধ্যেই ট্রেনের সকল যাত্রী একসাথে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তানভীরের দিকে তাকালো, তা দেখে তানভীরের বুক যেন শুকিয়ে যায় অবস্থা। সবার চোখগুলো ছিল যেন কালো গর্তের মতো অন্ধকার। তারা সমস্বরে বলে উঠল, তানভীর, তানভীর। এই অচেনা স্টেশনে তার নাম জানলো কিভাবে তারা? তানভীরের মনে হচ্ছিল তার স্মৃতিগুলো যেন ঝাপসা হয়ে আসছে। সে ভুলে যাচ্ছে সে কে, তার পরিচয়। সর্বশক্তি দিয়ে সে তার চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠল এবং বলতে থাকলো, আমি তানভীর, আমি বেঁচে আছি। সাথে সাথেই পুরো ট্রেনটি যেন একটা ধাক্কা খেল। এক সেকেন্ডের জন্য আলো জ্বলে উঠতেই তানভীর দেখল ট্রেনের সকল যাত্রীরা আসলে তারা কোনো মানুষ নয়, মানুষের চামড়া পরা কিছু বিভৎস ছায়া। আর স্টেশন মাস্টারের মুখটা মোমের মতো গলে গলে নিচে পড়তে থাকে। ততক্ষণে ট্রেনটা সজোরে ব্রেক কষল। দরজা খুলতেই দেখল সামনে সেই পুরনো পরিত্যক্ত স্টেশন এবং বৃদ্ধটি অনেক রাগ নিয়ে বলে উঠল, নামলে মনে রাখবি, আর ভুলেও পেছনে তাকাবি না। তানভীর বুঝতে পারল না
তাকে কি বলল? তানভীর তখন পাগলের মতো প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়ল এবং পেছনে না তাকিয়ে দিক বিদিক ছুটতে থাকলো অন্ধকার চিরে। কয়েক সেকেন্ড পর পেছনে ফিরে তাকিয়ে দেখে সেখানে কোনো স্টেশন নেই, কোনো ট্রেন নেই, এবং সে পড়ে আছে গ্রামের মেঠো পথের ধারে। ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে, পাখিরা ডাকছে এবং ভোরের ঠান্ডা হাওয়া তানভীরের গা ছুঁয়ে যাচ্ছে। তবে কি এসব স্বপ্ন ছিল? কিন্তু না, স্বপ্ন কিভাবে হয়? নিজের পকেটে হাত দিতেই তানভীরের শরীর আবারও হিম হয়ে গেল। হাতে এখনো একটা পুরনো ছেঁড়া টিকিট ধরা, তাতে স্পষ্ট করে লেখা, যাত্রী তানভীর ফেরত একবারই সম্ভব। এই কথাটা লেখা ছিল। তানভীর সেদিন বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু আজও মাঝরাতে সে যখন দূরে কোনো ট্রেনের বাঁশির শব্দ শোনে, তার কানে ভেসে আসে সেই ছায়াহীন যাত্রীদের চিৎকার। সে জানে সেই ট্রেনটা হয়তোবা এখনও খুঁজছে তাকে। রাতুল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন আপনার নিজের কণ্ঠে। আগের মেইলে কিছু ভুল ত্রুটি থাকায় আবারও নতুন করে পাঠালাম। সময় হলে কোনোদিন যাব আপনাদের স্টুডিওতে। আর হ্যাঁ, ঘটনা সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। এই ঘটনাটা সিলেক্ট হলে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূতবেলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার, এই ছিল আমাদের ঘটনা, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন রায়ান আবির। উনি গাইবান্ধা পলাশবাড়ি থানার মনোহরপুর ইউনিয়ন থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন। প্রিয় লিসেনার, আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আপনাদের কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি আমাদেরকে কিন্তু জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ছি। ফেসবুক লাইভে যারা যারা যুক্ত আছেন তারা লিখতে থাকুন, এবং যারা আপনাদেরকে জানাতে চাই এইরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনাটি। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabel@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। যারা মেইল অ্যাড্রেসটি পাচ্ছেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাকে মেইল অ্যাড্রেসটি পিন কমেন্ট করে দেবো। আপনারা সেখান থেকে চাইলে মেইল অ্যাড্রেসটি জেনে নিতে পারেন। আর আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে নূর মোহাম্মদ যুক্ত হয়েছেন। উনি লিখেছেন আজকে প্রথম যুক্ত হয়েছে। আচ্ছা, লিখেছিলেন মিস তাহেরিনা, লিখেছিলেন আমাদেরকে রোজ ভাইয়া ঘটনা বলা লাগবে। আচ্ছা, উনি ঘটনা শেয়ার করতে চেয়েছেন। অবশ্যই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ রইল আপনাকে। ছিলেন আমাদের সাথে নাজিউর ভাই, উনি লিখেছেন অনেক ভয় লাগছে। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন যে ভয় লাগছে, ভয় পাচ্ছি না। আচ্ছা, শাহপরান ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন যে লেপ মুড়ি দিয়ে শুনছেন। আর দেখতে পাচ্ছি এলেক্স লিমন লিখেছেন যে ঘটনাটা ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। আলামিন মিয়া লিখেছেন যে সেই কবে গাইবান্ধা থেকে শুনেছি, এখন আর শোনা হয় না ভূতের গল্প, কারণ এখন ঢাকায় থাকি, একা একা শুনছি, ভয় লাগছে, চালিয়ে যান। আলামিন মিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে মনিরুল ইসলাম, উনি লিখেছেন ভাইয়া বোয়ালি নয়নগর থেকে শুনছি, ঘটনাগুলো অনেক ভালো লাগছে, ভয় লাগছে। নূর আলম সোহাগ লিখেছেন মনে নেই আজকে ভূতবেলা, ইমেলটা অনেক ভয়ানক হবে মনে হয়, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে মাহিনুর ইসলাম মারুফ, লিখেছেন আমি মাহমুদুল্লাহ নবী বাঁধন। আচ্ছা, ওকে, আমি শুনছি বল্লমঝাড় থেকে, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বাঁধন আমাদের সাথে যুক্ত হয়েছে। শাহপরান লিখেছেন যে আচ্ছা, ওকে। আলমগীর আহমেদ লিখেছিলেন যে অনেক দেরিতে যুক্ত হলাম। মারুফ রহমান রেহান লিখেছেন হরিপুরের একটা ফাঁকা নির্জন টঙে বসে শুনছি। যাই হোক, আমি শাহপরান আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে সকল ঘটনা পাঠাচ্ছেন, আপনি একই ঘটনা প্রতি সপ্তাহে বারবার পাঠান, এবং আপনার যতগুলো ঘটনা পাঠিয়েছেন সেগুলো আগের কিছু সপ্তাহে পড়ে ফেলা হয়েছে, এবং আপনি হয়তোবা আপনার ব্যর্থতার কারণে আপনি সেই ঘটনাগুলো শুনতে পারেননি, যার ফলে আপনি এভাবে ওভার রিঅ্যাক্ট করে ফেলছেন। এটা আসলেই দুঃখজনক একটা বিষয়। লিখেছিলেন আমাদেরকে মোসরাফিল ইসলাম আবদুল্লাহ, কেমন আছেন রাতুল ভাইয়া? লিখেছিলেন এমডি গোলাপ, ভালো লাগছে খুব, ধন্যবাদ ভাইয়া। লিখেছিলেন যে আচ্ছা, ওকে ফাইন। মোহাম্মদ আবদুল্লাহ মানিক ভাই লিখেছিলেন যে গল্পটা অনেক ভয়ানক হবে, ভাবতেও পারিনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে ইমেলটি অনেক ভয়ঙ্কর ছিল। আমাদেরকে আবদুল্লাহ লিখেছেন আবারও যে সার্কিট হাউস থেকে শুনছেন উনি, এবং যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে কমল দাদা আছেন স্টুডিওতে। আমি আসলে দাদার কাছে চলে যেতে চাই। 2025 সালে আমরা এই প্রথম কমল দাদাকে পেলাম আমাদের স্টুডিওতে।
25 সালের পর আসলে এটা তো যাই হোক, খুব ভালো লাগছে দাদা আমাদের স্টুডিওতে এসছেন। এবং যদিও তিনি ভূতবেলা স্পেশাল এপিসোডগুলোতে আসেন, তো আসলে 2026 সালে এখন পর্যন্ত আমরা কোনো স্পেশাল এপিসোড করতে পারিনি। তো আমার কাছে মনে হচ্ছে আজকের স্পেশাল একটি এপিসোড হতে চলেছে, যদিও অনেকটা সময় অতিবাহিত হয়েছে এবং আমরা দ্বিতীয় ঘন্টায় গিয়ে দাদাকে পেলাম। তো দাদা কেমন আছেন? জি রাতুল, আছি মোটামুটি ভালো। শীতকাল চলছে তো একটু, এই কারণে একটু আচ্ছা, কখন কি হয় শরীরটা মাঝে মধ্যে একটু এই জি। গলাটাও একটু ওকে, বসে গেছে আর কি। দাদার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে একটু ঠান্ডা লেগেছে। সবাই খুবই সাবধানে থাকবেন যেহেতু শৈত্যপ্রবাহ চলছে। তো যাই হোক, আমরা অনেক চমৎকার একটা সময় পার করছি এবং ভৌতিক বিভিন্ন ঘটনা আমরা শুনছি এবং উপভোগ করছি। আশা করি বাকিটুকু সময় আপনাদের আরও ভয়টাকে মানে ভয়ের জগৎটাকে আরও রাঙিয়ে তুলবে আপনার মনের। তো যাই হোক দাদা, আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে এবার? ঘটনা, শীতকাল আসলে একটা ঘটনা মনে পড়ে, আর আমার এসব আমার জীবনের নিজেই আর কি বাস্তব আর কি বিষয়। জি। তো আর সবগুলোই শীতকালেই ঘটা। আচ্ছা। কারণ শীতকালে তো শুষ্ক মৌসুম থাকে, আর আগেরকার সময় তো বিভিন্ন কারণে বাইরে বের হওয়া হতো। মানে যদিও আগে এত এত ঠান্ডা ছিল না কিন্তু আগে, তারপরও আগেরকার সময় কিছু কিছু বিষয় ছিল যে বিষয়গুলোতে আসলে বের না হলেই নয়। তো সেরকম কিছু বিষয় ছিল, তার মধ্যে একটা ছিল আগেরকার সময় সিনেমা দেখা, টেলিভিশনে সিনেমা দেখা। তো টেলিভিশনে সিনেমা দেখা মানে আগেরকার সময় শুক্রবার আসলেই কিন্তু একটা সিনেমা দেখার ধুম পড়ে যেত। আর টেলিভিশন তো সবার বাসায় ছিল না, একটা গ্রামের মধ্যে একজনের বাসায় ছিল, সেটিও ছিল সাদা কালো। রঙিন টেলিভিশন তো তখন ছিল, কারণ বিদ্যুৎ এখন যেভাবে বিদ্যুৎ ঘরে ঘরে আছে, তখন ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না, ঘরে ঘরে ছিল হ্যারিকেন, ন্যাম্পো, কেরোসিন তেল দিয়ে আর কি সেগুলো চালাতো। তো প্রথমে যখন আমরা টেলিভিশন দেখি, তো একসময় দিনের মধ্যে প্রত্যেক শুক্রবার বিকেল 3টায় সিনেমা হতো। তো তারপরে কোনো এক কারণে বিকেল 3টার অনুষ্ঠানটি নিয়ে গেল রাত 9টায়, মানে 8টা বাংলা সংবাদের পর। 8টায় বাংলা সংবাদ শুরু হয়, প্রায় আধা ঘন্টা 30 মিনিট জুড়ে, আধা ঘন্টা ধরে বাংলা সংবাদ হতো, তারপরে সিনেমা শুরু হতো। তো তখনকার সময় তো সিনেমা দেখা একটা আলাদা ছিল, কারণ হচ্ছে যে এখন যেভাবে স্মার্টফোন বা সহজভাবে দেখার সুযোগ হয়েছে, তখন কিন্তু এটা কোনো দেখার সুযোগ ছিল না। ওই টেলিভিশনে একটা মাত্র সিনেমা না হওয়া পর্যন্ত দেখার কোনো সুযোগ ছিল না। তো ওই যত রাতই হোক না কেন, যেখানে টেলিভিশন থাক না কেন, শুক্রবার রাত আসলেই যাওয়া হতো আর কি। তো এই ঘটনাটা হয়তো অনেকে শুনেছেন, একবার বলেছিলামও, তা আমি আরেকবার এটাও একটু সবাইকে বলি, কারণ এটা একটা এই বিষয়গুলো একটু করা দরকার। আচ্ছা। এখনকার সময় যদি টেলিভিশন দেখতে আমরা বাইরে না যাই, কিন্তু অনেকেই অনেক কারণে বাইরে যাই। জি। এবং আমরা মনে করি যে হয়তো কিছু ক্ষেত্রে একটু অনেকের সাহস ভালো, তারা হয়তো করতে পারেন, কিন্তু আবার কিছু ক্ষেত্রে এটা মানে খারাপ ইয়েও আছে আর কি। জি। তো আমরা আমাদের এলাকাতে 3-4 জন আমরা ছিলাম, একই সমবয়সী, একই ক্লাসে পড়তাম। আচ্ছা। তো সারাদিনে খেলাধুলা করে সন্ধ্যাবেলায়, তখন তো যে 8:30টার দিকে, মানে 8:30টার পরেই আর কি সিনেমা শুরু হতো। তো সেই সিনেমা দেখার জন্য একদিন প্ল্যান করলাম। টেলিভিশন যার বাড়িতে, তার আমাদের বাড়ি থেকে একটু দূরে, আবার গ্রামের রাস্তা, গ্রামের তো রাস্তা মানে ঘুরানো পেঁচানো, ঘুরে ঘুরে যেতে হয় অনেক দূর। তো পরে চিন্তা করলাম যে তো অনেক দূর হয়, কিন্তু যাবো কিভাবে। পরে কিন্তু তখন আবার এই শীতকাল সময় ছিল, কিন্তু জমিগুলো ছিল শুকনো, মানে ধান টান কোনো কিছু নাই। পাট করার জন্য অনেকে জমি চাষ করে রেখেছেন, অনেকে আলু আবাদ করেছেন বিভিন্ন আর কি। তো ওই মানে কি কয় যে সহজভাবে দোলা দিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, যে যাতে করে সহজে যাওয়া যায়। এবং এখনো কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় যে একটা রাস্তা যদি ঘুরানো থাকে, সেই রাস্তা ঘুরে না গিয়ে মাঝখানে ধরে একটা শুকনো জমি থেকে জমির মধ্য দিয়ে কিন্তু যাতায়াত শুরু করে, এবং সেখানে রাস্তা পড়ে যায় আর কি। আচ্ছা। তো সেরকম একদিন আমরা 4 জন বের হলাম সিনেমা দেখার জন্য। তো সিনেমা দেখার বের হলাম আমরা খাওয়া দাওয়ার পরে, 8টার পরে বের হলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় হেঁটে গেলাম আর কি। হেঁটে গিয়ে ওই বাড়িতে, যার বাড়িতে সিনেমা হবে তার বাড়িতে গেলাম। তো গিয়ে দেখি আরো অনেক মানুষ আর কি
আচ্ছা সিনেমা দেখার একটা অনেকগুলো মানুষ হয়, প্রায় একটা পাড়ার হুম মানুষ সেখানে আসে। তারপরে সিনেমা শুরু হলো, সিনেমা দেখার পরে রাত 12টার দিকে সিনেমা শেষ হলো আর কি। হুম 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 তো গ্রামের মধ্যে তো 12টা মানেই তো একটা বিশাল বিষয়। হুম হুম এখনকার মানুষ হয়তো অনেকটা সময় জুড়ে জেগে থাকে, হুম হুম বাইরে থাকে, কিন্তু তারপরেও মানে গ্রামে এটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগেরকার সময় গ্রামে 7টা থেকে 8টা বাজলেই কিন্তু মানুষ আর বের হতো না। আচ্ছা এবং তখনকার সময় যে এতটা ভয় ছিল, হুম, তখন মোটামুটি বিভিন্ন জায়গায় গাছ গাছালি জঙ্গল এগুলো ছিল। তারপরে কিছু কিছু গাছ আছে যে গাছগুলোতে কিন্তু ভূতের একটা হুম হুম ইয়ে থাকে, যেমন বট গাছ, তারপরে শিমুল গাছ, তারপরে হচ্ছে হিজল গাছ, হুম আরেকটা গাছ হচ্ছে সরেয়ার গাছ। জি তো মানুষ কিন্তু আগেরকার কিন্তু সময় একটা শ্লোকই ছিল যে সরেয়ার গাছের ভূত আর কি কি যেন বলতো আর কি মানুষ। আর ওই গাছগুলো কিন্তু ওই সময়টা খুব ছিল অনেক, আচ্ছা এবং বিশাল বিশাল। এখন তো সে গাছ দেখা যায় না, কিন্তু তখনকার সময় বিশাল গাছ। তখন নাকি 2000-এর আগে আর কি সেই বিষয়টা। আমি তখন 3-তে কি 4-এ পড়ি আমি, এইরকম একটা সময়ে। তো তারপরে আমরা তো বের হলাম। এখন আমরা তো আবার অত ইয়ে না, যে একটা ইয়ে ছিল 4 জন আছি, তো সমস্যা হবে না এরকম একটা আচ্ছা, আচ্ছা। ভেবে আমরা বের হয়েছি। তো তারপরে এখন রাত 12টা বেজে গেছে। এদিকে আবার ভয়ও আছে বাড়িতে, যে বাড়িতে তো যাচ্ছি না, সবাই তো দরজা দিয়ে শুয়ে পড়েছে, হুম 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 আমরা আবার কি বলবো কি না বলবো, আচ্ছা আচ্ছা সেটার একটা ভয়। হুম হুম কারণ বাড়িতে তো মানুষজন এত রাতে বাইরে থাকলে তখনকার সময় এটা স্বাভাবিকভাবেই রাগ হওয়ারই কথা। রাইট হুম হুম তারপরে যাই হোক বের হলাম। তা আমার এক ওই ভাসতে হয় সম্পর্কে, কিন্তু সমবয়সী আমরা, ওই একটু আবার ডান পিটে হুম 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 ওই বলে কিছু হবে না চলো। আচ্ছা আচ্ছা তারপরে মানে ওর জন্যই সিনেমাটা দেখতে যাওয়া কিন্তু সেদিন। হুম হুম মানে তারপরে সিনেমা দেখে যখন বাড়ি ফিরছিলাম, এখন রাস্তা তো অনেক দূর ঘুরতে গেলে, হুম এখন ওকে পরে আমি বললাম যে যা কি হবে, আমরা কিভাবে যাবো, এত দূর রাস্তা ঘুরবো কিভাবে। আচ্ছা আচ্ছা আবার আমাদের হয়তো কারো হাতে কোনো লাইট বা টর্চ কিছু নেই, কিছুই ছিল না আচ্ছা মানে জ্যোৎস্না রাত দেখা যায়, কিন্তু প্রচন্ড শীত, আবার এত শীত পড়ছে হুম যে সামনে থেকে কিছু দূর দেখা যায়, অবশ্য 15-20 হাত পর্যন্ত দেখা যায়, তারপর আর দেখা যায় না। হুম তা ও বললো যে না, এই যে দোলা আছে রাস্তা, জমিগুলো শুকনো জমি, এদিক দিয়ে আমরা চলে যাব। তা ঠিক আছে চলো। হুম এখন ওই ইয়ে দিয়ে হাঁটা শুরু করলাম আর কি। তা এখন হুম নিচ দিয়ে মানে দোলা বাড়ি যেহেতু জমিগুলো, হুম হুম আর ওই বিশাল বিশাল গাছগুলো, হঠাৎ করে গাছের ইয়েগুলোতে খুব আর ইয়ে লাগে আর কি, ভয় লাগতো। আর মানে যদিও চাঁদনি রাত ছিল, জ্যোৎস্নাটাকে মাঝে মধ্যে মেঘগুলো ঢেকে ধরতো। তো যখনই মেঘগুলো ঢেকে ধরে, তখনই কিন্তু অন্ধকার হয় আমার ওই সময়টা। তখনই একটু গা ছমছম করে ওঠে যে কি যে হয় আমার, এই যে মানে জি অন্ধকার নেমে আসলো। কিছুক্ষণ পর আবার যখন চাঁদটা বের হয়, তখন আবার দেখা যায়। তো যাই হোক, এইভাবেই ঘুরতে ঘুরতে হাঁটতেছি আর কি, সমান তালেই সবাই হাঁটতেছি। হুম হুম গান গান গাচ্ছে কেউ, হুম মানে যেহেতু যেতে হবে, একটা তো কিছু করতে হবে। রাইট আর তখনকার সময় তো অনেক কিছুই ইয়ে ছিল, কিন্তু আমাদের কাছে কোনো কিছু ছিল না। অনেকে কেউ আবার বললো যে এই সময় যদি আমরা একটা লোহার খণ্ডর সঙ্গে থাকতো তাহলে ভালো হইতো। তো কিছু দূর আসার পরে আমার এক চাচাতো ভাই ছিল সাথে, ওই বললো যে ইয়া আমরা এইদিক যাব না। কেন? সামনে একটা এই যে কি হিজল আচ্ছা গাছ আছে, ওখানে ভূত থাকে, ওটা তো যাওয়া যাবে না। আর আমার ওই ভাসতে ও বলতেছে এদিক ছাড়া তো কোনো রাস্তা নাই, আমরা যেদিক দিয়ে আসছি। আর ও এখন বলছে না কিছু হবে না চলো। হুম মানে ওটা সাহস বেশি ছিল আর কি মোটামুটি। তো তারপরে হোক যাই হোক, হাঁটতে শুরু করলাম। তো হাঁটতেই আছি, চলছে হাঁটা আর কি সমানতালে। হুম 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 কিন্তু আমরা চিন্তা করতেছি যে এতক্ষণ হাঁটলাম, আমাদের বাড়ি তো পাচ্ছি না, আচ্ছা আচ্ছা কিন্তু এতক্ষণ তো হাঁটার কথা নয়। আবার হুম 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 তখনকার সময় কিন্তু এই ঘড়ি ছিল আবার। জি কিন্তু তারপরও তো নিজের একটা অনুমান থাকে যে এতটুকু সময় হাঁটলে আমরা বাসায় পৌঁছাতে পারবো।
হ্যাঁ, সেই অনুমানটাও আমাদের ফেল হয়ে যাচ্ছে যে ব্যাপার কি, আচ্ছা আচ্ছা এতক্ষণ সময় ধরে আমরা হাঁটছি কিন্তু কোনোভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারছি না। ওকে তারপরে এখন হঠাৎ করে দেখি সামনে একটা সাদা, পুরোটাই সাদা আর কি, মানে সাদা মানুষ, একদম উপর থেকে নিচ পর্যন্ত সাদা আর কি, সাদা পাঞ্জাবি পরলে যেমনটা হয়, সে আমাদের সামনে। কথাবার্তা কোনো কিছু নেই, কিন্তু মানে সে একবার এদিক যাচ্ছে, একবার সামনে এদিক যাচ্ছে, ডানে একবার বামে একবার। মানে এখন তো কি করি আর, আমরা তো দেখে তো একদম অবাক যে এটা আবার কোত্থেকে আসলো, এত বড় একটা মানুষ, আচ্ছা আবার পুরোটাই সাদা, পা নিচে আছে কিনা পা দেখা যাচ্ছে না, মানে একটা ভয় সবার মধ্যে এসে গেল। আর কেউ তো সামনে যায় না, সবাই বলে যে না আর যাবো না, কিভাবে কি করি। এখন এদিকে ভয়ও লাগছে, আবার যেতেও তো হবে, তাই না? এখন এই যে একটা পরিস্থিতি, তারপরে আমরা চারজনের হাত ধরলাম, মানে একজন এক অপরের হাতটা ধরে থাকলাম, মানে কেউ আমরা বিচ্ছিন্ন না হই আর কি। মানে কেউ বলতেছে যে সবাই শক্ত করে ধরনে জেগে কাউকে যেন উঠায় নিয়ে যেতে না পারে আর কি। তো ওইরকম করে চারজনেই সমান তালে আগাই, আমরাও আগাই, ওই মানুষটাও আগায়, আমরাও আগাই, সেও আগায়, মানে তার সঙ্গে যে দূরত্বটা আমাদের এটা থেকেই যাচ্ছে আর কি। তো সেটা মনে হচ্ছে যে ব্যাপার কি, ওই লোকটা তো সামনে, আমরা যাচ্ছি, সেও যাচ্ছে, আবার আমরা যখন থামি সে লোকটাও থেমে যাচ্ছে, আবার কোনো কথাও বলতেছে না, কিন্তু এদিক একবার যাচ্ছে ওদিক একবার যাচ্ছে। মানে যেমনটা মানুষ জমিতে যদি কাজ করে, হয়তো যে কি করে জমিতে ধানের যে নাড়া থাকে যেটা বলি আমরা, সেটা থাকলে জড়ায় নেয় মানুষ যেমন করে, সেই রকম করে কাজ করার মতো করে করতেছে, একবার নিচে ওই রকম হালতেছে, একবার বামে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, কিন্তু ওই আমাদের সামনেই আর কি। তো আমাদের তো আসলে কি বলবো আর, যদিও শীতকাল ছিল, আমরা তো একদম ভয়ে ঘেমে একদম সেই অবস্থা আমাদের। আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে যে মানে আমি যদিও এর আগে অনেক কিছু ইয়ে করেছি, কিন্তু এরকম ভাবে সামনাসামনি কখনো দেখা হয়নি। এবং আমরা দীর্ঘক্ষণ ধরে আছি, ততক্ষণ পর্যন্ত তারাও আছে। আচ্ছা তো কিছুক্ষণ পর মানে একটা থেকে আরেকটা হলো, কিন্তু দুইটা হয়ে গেল। এখন টেনশন তো আরো বেড়ে গেল যে আসলে ব্যাপারটা কি, একজন থেকে আরো একজন, দুজন মানুষ হলো, এবং সেই দুজনও কিন্তু নিজেদের মধ্যে কখনো সংঘর্ষ হচ্ছে না, এদিক দৌড়াচ্ছে ওদিক দৌড়াচ্ছে, মানে মাথা হালাচ্ছে, মনে হচ্ছে যে তারা কাজ করতেছে আর কি জমিতে। আচ্ছা জি কিন্তু আমরা যদি মনে করি যে না, মানুষ যদি কাজ করে তাহলে তো আমরা যাব, তারা তো দেখা হবে তাদের সঙ্গে, জি কিন্তু তারা তো দেখা হচ্ছে না, আমরা যাচ্ছি তারাও আগাচ্ছে, তো আমরা থামতেছি তারাও থামতেছে আর কি, ওই জায়গাতে থাকতেছে, আর তবে এদিক ওদিক নড়াচড়া করতেছে। তো এখন তখন তো আর অত বড় ইয়ে না, আমরা বয়সও খুব কম, বললাম 3 কি 4-এ পড়ি এরকম একটা সময়ের মধ্যে। এখন তো খুবই টেনশন শুরু হয়ে গেল আমার, বিশেষ করে আমি খুবই ইয়ে হয়ে গেছিলাম যে না এই আসলে। আর একটা বিষয় হলো যে তখনকার সময় আমি প্রায় দেখছিলাম যে মানুষকে ভূত ধরতো, জিন ধরতো, তারপরে কিছু মাসামের কথা শুনি, জল মাসাম, হে মাসাম, তো সেগুলোকে আসর করতো এবং এই কবিরাজ দিয়ে সেগুলো কিন্তু ছাড়াতো আর কি। তো সেইখানে যখন ছাড়াতো, সেই বিষয়গুলো যখন দেখি যে আসলে কি রকম একটা ভয়াবহ চিত্র ফুটে ওঠে, সেই মাসাম বা ভূত পেতনিগুলো যে কিভাবে কথা বলে, দাঁত কিরবির করে বের করে বলতো খেয়ে ফেলবো, ছাড়বো না, কখনো যাব না, রক্ত মাংস সবই খাবো, এরকম করে শুনতাম না। এই কথাগুলো যখন মনে পড়ে আরো শরীর মানে খুবই ভয়ের মধ্যে চলে আসছে, ব্যাপার কি আসলে কি, তাহলে আমাদের আজকে আমরা এরা আবার খেয়ে ফেলবে নাকি। তো এখন মোটামুটি আমাদের ঠান্ডার জন্য প্রোটেক্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রোডাক্টটা খোলা লাগলো যে এত গরম লাগছে, মানে ভয়ে। মানে এখন চিন্তা করতেছি সামনে যাব না পিছায় যাব, না কোন দিকে যাব। পিছায় গেলে তো হবে না, সামনে গেলে আমাদেরকে বাড়ি যেতে হবে, আবার বাড়ি তো যাওয়াই লাগবে।
এভাবে ঘুরতে আছি, মানে ওই ওদের সঙ্গে চলছে আর কি আমাদের। আচ্ছা। তা আস্তে আস্তে তারা মানে 1 থেকে 2 জন হলো, 2 থেকে আরও একজন হলো, 3 জন হয়ে গেল। তো শুধু তারা ওই কাজের মানুষের মতো এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। এখন পরে একজন আমাদের বলল যে আসলে কি তারাও 4 জন হবে নাকি, হয়ে আবার আমাদের 4টা ভূত বা পেতনি আমাদের 4 জনকে উঠায় নিয়ে যাবে নাকি, এমন একটা দড়ি হয়। তখন কেউ বলে, কথা বলিস না, এসব বলিস না, তো এমনিতে ভয়ে বাসিনে আবার উঠায় নিয়ে গেলে তো আমাদের কি পরিস্থিতি হবে। আবার যখন ওই যে মাঝে মধ্যে যখন চাঁদটা অন্ধকারে মানে মেঘের মধ্যে ডুবে যেত, তখন তো অন্ধকার হতো ওই সময়টা, এবং ওই অন্ধকার সময়টাতে সেই সাদা মানুষগুলোকে আরো এত সাদা দেখা যেত, মানে সেই রকম। তো তখনই দেখা যায় যে আসলে তাদের কোনো পা নেই, তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। তারপরে হচ্ছে যে, এবং তারা কিন্তু থেমেও থাকছে না, তারা যে একে অপরের সঙ্গে, আমরা যেমন ওখানে 4 জন ছিলাম গল্প করতেছি, তারা যে গল্প করবে তো সেটা কিন্তু করতেছে না। তো তারপরে তো দেখি যে না, গল্প করে না, কিন্তু তারা দৌড়াদৌড়ি করে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কিন্তু আমাদেরকে কখনো কিন্তু ছেড়ে যাচ্ছে না। তো যাই হোক, তারপরে এইভাবে হতে হতে আমরা একটু করে আগাই, সাহস করে দেখি কি হয়, যেহেতু আমাদের কাছে আসতেছে না। আমার ওই ভাস্তাটা যে ছিল, ওই আবার একটু ডান পিঠে বললাম না, ও এবার মাঝে মধ্যে বলে, এই কে রে সামনে, চিল্লাই বলতো আর কি, এই সামনে আয় দেখিস, একটু কথা বলে লাভ দেয়, আবার আমাদের এখানে এসে ধরে গিয়ে ধরবি আমাদের, এরকম একটা ভাব করতো আর কি। তো এইভাবে যাচ্ছি, মানে ভয়ে তো অবস্থা খারাপ। তো সামনে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি যে একটা আলো, মানে লাইট, ট্রেন আলো, কিন্তু আলোটা এদিকে একবার ওদিকে একবার খালি ঘুরতেছে। আমরা তো টেনশনে পড়ে গেলাম, আরো যে ব্যাপার কি। আমরা দেখছি সাদা মানুষ 1 থেকে 3 জন হলো, আবার এখন দেখতেছি যে লাইটের মতো আলো জ্বলতেছে। তো আগেরকার সময় কিন্তু আমরা শুনতাম যে ভূতের আগুন আছে, ভূতের মুখে নাকি আগুন থাকে, সে ওই একটা আগুনটা কোথাও রেখে, একখানে আগুনটা রেখে আগুনের আলো যতদূর যায় সেই ভূত নাকি ততদূর পর্যন্ত ঘুরে বেড়ায়, এরকম করে মানুষের কাছে গল্পও শুনেছিলাম। সেটাও মনে পড়ে গেল যে কি ব্যাপার, এই ভূতের আলো মানে ভূতের আগুন আবার আসতো নাকি। এবং অনেক জনের কাছে শুনেছি যে ভূতের আগুন এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে একেবারে এখন যেমন উল্কা দেখি আমরা, উল্কা একদম ছুটে যায়, তখনকার সময় কিন্তু এরকম খুব দেখা যেত। আচ্ছা। মানে তখন জ্বলন্ত আগুন দেখা যেত। আচ্ছা। তো এখন হয়তো সেটা দেখা যায় না। তো ওই রকম আলো, যেহেতু শীতকাল তো আলোটা খুব আবার হচ্ছে না, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিছুক্ষণ পর বন্ধ হচ্ছে, এরকম করে হতে হতে মানে আমরা আবার ওই একটা জমির আল আছে, তখন কিন্তু বড় বড় আল ছিল, এখনকার হয়তো জমির আলগুলো খুব ছোট হয়ে গেছে, হাঁটাই যায় না, কিন্তু তখনকার সময় একটা জমির উপর দিয়ে কমপক্ষে 2 জন মানুষ যাওয়া, মানে হেঁটেই যাওয়া যেত। তো এবং উঁচু ছিল মোটামুটি, আমরা যেমন এখন চেয়ারে বসি যেমন উঁচু, ঠিক তখনকার সময় সেরকম উঁচু ছিল। তো ওই দেখি যে একজন সেখানে জমি ধানের যে নাড়া সেগুলো জড়ো করে রাখছে। তো ওইটার শীত পড়ার কারণে উপরে তো হয়ে গেছে, তো একটু সরাই ফেলাই দিয়ে তার উপরে আমরা বসলাম আবার 4 জনে, মানে বসে একটু চিন্তা করতেছি কি করব কি না করব। তো আমার সাথে আর যে 2 জন ছিল, তার মধ্যে একজন তো দেখি যে পরিস্থিতি, মানে সে মুখ দিয়ে কথাই বলে না, মানে এত সে ভয় পেয়ে গেছে, এবং সে দেখি যে কি শেষ পর্যন্ত ওই যে জামা খুলে গা হাঁকাচ্ছে, মানে এতটা গরম মানে ঘেমে গেছে সে, মানে ভয়ে। তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই আলোটা যেটা মানে ছিল, ওটা তো বারবার হচ্ছে, জ্বলতেছে। তো আমরা তো মানে ভয়ে তো এদিকে অবস্থা খারাপ, আমরা যে আমাদের বাড়ির কাছে চলে গেছি
এটা কিন্তু আবার আমরা টের পাইনি। হুম হুম হুম। মানে আমরা যেখানে আছি সেখান থেকে অল্প একটু আর কি, কয়েক হাত দূরেই আমাদের বাড়ি। হুম তো আমরা ওটা বুঝতেই পাইনি যে আসলে আমরা বাড়ির কাছে একদম চলে এসেছি। হুম। তো যাই হোক, পরে ওখানে গেলাম। তো ওই মুহূর্তে কিন্তু আবার ভোরে যে আজান হয় মাইকে, আচ্ছা। ভোরের আজানটাতে সে আজান পড়লো কিন্তু। হুম তো আজানটা যখন পড়লো তখনই কিন্তু ওই যে মানুষগুলো দেখলাম আমরা 3 জন, হুম। আর কেউ নেই কিন্তু, একটাও নেই। আচ্ছা আচ্ছা। মানে আমরা ওদেরকে কখন ওরা চলে গেছে আমাদের ওই ওখান থেকে আমরা আর বুঝতেই পারিনি সেটি। তো তারপর ওই লাইটটা দিয়ে যিনি লাইট মারছিলেন, তো তখন তারপরে উনি হঠাৎ করে বলে উঠলেন যে মানে তুমি কথা বললেন যে কে রে ওখানে রে। তখন আমরা বুঝলাম যে না, মানুষ এসেছে। মানে ওইটা ছিল আমার ওই যে কাকা। হ্যাঁ, আমার এক আচ্ছা আচ্ছা। কাকা ছিল, উনি জি, জি। খুঁজতে বের হয়েছিল আর কি আমাদেরকে। কিন্তু এদিকে তো সারা রাত আমরা হুম হুম এই ঠান্ডাতেই রাস্তায় হুম হুম হুম। হেঁটে হেঁটে ঘুরলাম, কিন্তু সবাই গরমে আমরা আচ্ছা আচ্ছা। একাকার। হুম হুম তো আমার জীবনের এইটা একটা ঘটনা ছিল। এবং সেদিন তারপরে এসে তো সবাই মোটামুটি জ্বরে আক্রান্ত, হুম। এতটা ভয় পেয়েছি। জি। এটা ছিল একটা আমার এই শীতকাল আসলে এটার কথা মনে পড়ে পড়ে। আর কি। জি, দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার জীবনের এই চমৎকার ঘটনাটি আমার এর আগেও একবার সুযোগ হয়েছিল দাদার কাছ থেকে শোনার। মানে আসলেই প্রত্যেকটা মানুষের যে কোনো একটা বিশেষ মুহূর্ত থাকে, যেটা আসলে আজীবন মানুষের স্মৃতিতে থেকে যায়। যেমন হতে পারে সেটা কোনো ফুলের গন্ধ, কোনো খুব পছন্দের একটা রং, নির্দিষ্ট স্থান, কোনো আবহাওয়া বা কোনো একটা ঋতু। তো দাদারও ঠিক একই রকম শীতকালীন একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন। তো দাদাকে জি। অনেক অনেক ধন্যবাদ জানাই দাদার এই চমৎকার স্মৃতিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমার হাতে থাকা দ্বিতীয় মেইলটিতে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কেমন আছেন রাতুল ভাইয়া? আশা করি অনেক ভালো আছেন। আমার নাম জয় সরকার। আমার বাড়ি সাঘাটা থানার কচুয়াহাটের পূর্ব দিকে উত্তর সাঁথালিয়া গ্রামে। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে ভরতখালী কালী মন্দির হওয়ার পেছনের ঘটনা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘটনাটি হচ্ছে 1980 সালের। বেলা প্রায় দুপুর 12টা। নদীতে সবাই গোসল করতে গেছে। হঠাৎ সবাই খেয়াল করলো একটা বড় গাছের গুড়ি ভেসে আসছে। সবাই তো অবাক। যেখানে নদীতে এত স্রোত, যেখানে নৌকা যেতে ভয় পায়, সেখানে একটি গাছের গুড়ি, সেটা উজান বা স্রোতের বিপরীত দিক থেকে ভেসে আসছে। সবাই ভয়ে নদী থেকে উঠে আসে। ওই চরটাতে ছোট একটা ভিটা বা জঙ্গল ছিল। সেখানে একটি বড় গাছ, কয়েকটি গাছ ছিল, বড় একটা শিমুল গাছ। তার পাশে এসে থামে সেই গুড়িটি। এবং তখনকার গ্রামে সবচেয়ে ক্ষমতাবান বা প্রধান লোক মানে আমার দাদার বাবা ছিলেন। আমার বড় আব্বুকে বিষয়টা গ্রামের মানুষরা জানায়। যারা যারা সেই বিষয়টা দেখেছেন বিস্তারিত সেভাবেই আমার বড় আব্বুর কাছে গিয়ে খুলে বলেন। তারপর তিনি বলেন, একটা দিন যাক, দেখি কি হয়। সেই রাতে কেউ একজন রাত্রেবেলা তাকে স্বপ্নে দেখায় যে এই জায়গাটিতে তুই একটা মন্দির তৈরি করবি এবং আমাকে পূজা করবি। আমার বড় আব্বু তখন বলে, আমরা তো মুসলমান, আমরা কেন পূজা করব তোমার? তখন সেই অবয়বটা বলে, তাহলে তোরা কেউ বাঁচবি না। আমার বড় আব্বু তখন বলে, আমার এক আল্লাহ আছে, আমরা তারই ইবাদত করব। তখন সেই অবয়বটা চলে যায়। তারপর সেই ভিটাতে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। গ্রামের একটা লোক সেখানে গভীর রাতে মাছ ধরতে যায়। তারপর আর কিচ্ছু জানা যায় না। তারপর সকালে সেই ভিটায় সেই লোকটার মৃতদেহ পাওয়া যায়। সেই শিমুল গাছের নিচে তার ঘাড় ভাঙা অবস্থায় ছিল। মনে হয় কেউ যেন তার হাত দিয়ে তার ঘাড়টা ভেঙে দিয়েছে, কিন্তু তার ঘাড়ে কোনো হাতের ছাপ ছিল না। মনে হয় তার শরীরের সব রক্তকে যেন বের করে নিয়েছে। সবাই তাকে সেখান থেকে নিয়ে আসে। তারপর তার জন্য কবর খোঁড়া হয়। কয়েকজন যখন কবর খুঁড়ছে, যারা কবর খোঁড়ে তারা তখন কবর থেকে উঠে এসে কবরের দিকে তাকায় এবং দেখে কবরের নিচে হাইট যেখানে কোমর পর্যন্ত খোঁড়া হয়েছে, তারা যখন কবর থেকে উঠে আসছিল তাদের কাছে বারবার মনে হচ্ছিল যেন হাঁটু পর্যন্ত কবরটা করা হয়েছে। মানে কবরের মাটিটা মনে হয় নিচ থেকে উপরের দিকে উঠে আসছে বারবার। তারপর সবাই সেখান থেকে ভয় পেয়ে চলে আসে।
এই ঘটনার পরে খুব দ্রুত সেই লাশটাকে নিয়ে আসা হয় এবং খুব তাড়াতাড়ি দাফন কার্য শেষ করা হয়। এখানেই শেষ না, সেই ভিটায় অস্বাভাবিক অনেক কিছু দেখা যায়। তখন আমার বড় আব্বু ভরতখালী একজন হিন্দু লোক ছিলেন, তাদের প্রধান, তার সাথে কথা বলেন। সেই গাছের গুঁড়িটি তারা ভরতখালী নিতে গিয়ে তোলে এবং সেখানে সেই মন্দিরটি প্রতিষ্ঠা করে। আরও জানা যায় সেই কালীর নাকি একটি ছোট বোন আছে, তার নাম নদী। অদ্ভুত ব্যাপার যে সেই ভিটাটা বিভিন্ন জায়গায় এসে থেমে যায় এবং নদীর সেটা আসার পর থেকে সেই নদীর নাকি অ্যাকচুয়াল পরিমাণ আর ভেঙে যায়নি। তারপর সেখানে আর কোনো ঘটনা ঘটেনি। তার 15 থেকে 20 বছর পর আমাদের এলাকায় একটা মানুষ রাতে সেখানে মাছ ধরতে গিয়ে সেখানে একটি সোনার কলসি পায় এবং তার ভেতরে অনেক সোনার মোহর ছিল। এই দৃশ্যটি দেখে তিনি তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায় সেই কলসিটি। তারপর লোকটি পেছনে দেখে সেই ভিটা নাকি অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এবং গাছপালা ভেঙে যাচ্ছে এবং সেই রাতেই লোকটাকে স্বপ্নে নাকি একটা কালো মেয়ে, যার চুলগুলো ছিল অনেক বড় বড়, মেয়েলি গলায় বলে, তুই এই সোনার কলসিটা ফিরিয়ে দিয়ে যা, না হলে তোর অনেক বড় ক্ষতি হবে, এমন ক্ষতি হবে তুই ভাবতেও পারবি না। এবং সেই লোকটা পরের দিন যথাযথ স্থানে সেই কলসিটা রেখে আসেন এবং সেই লোকটা কবিরাজের সাথে কথা বলেন এবং তারপর সেই কবিরাজ তাকে বলেন যে আপনি অনেক বড় বাঁচা বেঁচে গেছেন, আপনাকে সেই রাতে ওরা মেলে ফেলতে পারতো, কিন্তু আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনাকে বলেছে, তারপর আপনি সেই কাজটি করেছেন জন্য আপনার কোনো ক্ষতি হয়নি। এরপর কবিরাজ তাকে পানি পড়া এবং তাবিজ দান। এরপর থেকে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এরপরে এখন কেউ অতটা ভয় পায় না, কিন্তু সবাই সেখানে বেড়ায়, তারপর অনেকেই ঘুরতে যায়। তো যাই হোক ভাইয়া, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর যেদিন ঘটনাটি পড়ে শোনাবেন তাহলে এই নাম্বারে একটু কল দিয়ে আমাকে জানাবেন। অধীর আগ্রহে বসে থাকবে। এরপর উনি ওনার ফোন নম্বরটি জানিয়েছেন। তো যাই হোক, আমি যতটুকু বুঝলাম এই স্টোরিটি, আসলে একটা সময় 1980 সালের ঘটনা, যে সময় স্থানীয় কিছু মানুষজন সেখানে গোসল করতে যায় এবং একটা সময় সেই নদীর ঘাটের আশেপাশে একটা ভিটা টাইপের জায়গা ছিল, যেখানে অনেক বড় বড় গাছ ছিল এবং জঙ্গল টাইপ ছিল। এবং সেই জায়গায় নদীর বিপরীত দিক থেকে, মানে অনুকূলে যখন নদীর স্রোত যেদিকে, সেদিকে তো ভেসে যাওয়ার কথা সেই গাছের গুঁড়িটি, কিন্তু আসলে সেই গাছের গুঁড়িটি পানির উল্টো দিকে দিয়ে ভেসে যাচ্ছিল। এই দৃশ্যটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারপর যে লোকটি আমাদেরকে এই স্টোরিটি পাঠিয়েছেন, ওনার জেঠু অর্থাৎ ওনার দাদুর বাবা ছিলেন ওনার বড়ব্বু, তিনি সেই সময় গ্রাম প্রধান ছিলেন, তাকে গিয়ে জানানো হয় এই ঘটনাটি। তো এরপর থেকে বিভিন্ন বিষয়ে ঘটতে থাকে। সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতে বলে, সেই রাত্রেবেলা তাকে স্বপ্নে দেখায় এবং আরও কিছু ঘটনা ঘটে, যেমন কেউ একজন রাত্রেবেলা মাছ ধরতে গিয়ে সেখানে ভৌতিক ঘটনার সম্মুখীন হন। এবং আরেকটা বিষয়ে আমরা সর্বশেষ যেটি জানতে পারলাম সেটি হচ্ছে, এক লোক রাত্রেবেলা মাছ ধরতে গিয়েছিলেন, সেই মন্দিরটি প্রতিষ্ঠা হবার পরের ঘটনা এটি। তো সেখানে গিয়ে তিনি একটা সোনার কলস পান এবং যার মধ্যে অনেক স্বর্ণের মোহর দিয়ে পরিপূর্ণ ছিল এবং তিনি লোভ করে সেটি বাসায় নিয়ে যেতে চান এবং একটা সময় সেই রাতেই তাকে আবার স্বপ্নে কেউ একজন ভয় দেখায় যে সে যদি সেখানে ফিরিয়ে দিয়ে না আসে সেই কলসটি, তার অনেক বড় ক্ষতি করে ফেলবে। এরপর তিনি ফেরত দিয়ে আসেন এবং তারপর একজন কবিরাজের শরণাপন্ন হন, যেখানে সেই কবিরাজ তাকে বলেন যে আপনি যদি সেটি ফেরত দিয়ে না আসতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারত। তো যাই হোক, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন জয় সরকার। ওনার বাড়ি লিখেছিলেন শাখাটার থানার কচুয়াহাটের পূব দিকে উত্তর সাথালিয়া গ্রামে। তো যাই হোক প্রিয় লিসনার, এটি ছিল ঘটনা। আপনাদের কার কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভে আছি, আপনি চাইলে লাইভে আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনার কাছে এই সব ঘটনাগুলো কেমন লাগছে। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন অনেকেই, যেমন মেঘটুমুরের বিল থেকে মানিক মৎস্য খামার থেকে উপভোগ করছেন আবদুল্লাহ মানিক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি, উনি জানতে চেয়েছেন কেমন আছি। ওমর ফারুক ছিলেন আমাদের সাথে, রামচন্দ্রপুর ভাঙ্গাডিপ বাজার থেকে যুক্ত হয়েছেন। এরপর ছিলেন আমাদের সাথে নরসিংদী জেলার বেলাবো থানা থেকে জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে। ইলিয়াস শেখ, উনি লিখেছেন যে অপেক্ষা করতে করতে ভাই বিরক্ত হয়ে গেলাম, এত দেরিতে কেন এলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। লিখেছিলেন আমাদেরকে ওমর ফারুক, শেষ পর্যন্ত সাথে আছে ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে SK সাগর, উনি লিখেছিলেন আমাদেরকে হাসানুর আহমেদ নিলয়, অনেক ভয় লাগছে ভাইয়া। জাহিদুল ইসলাম বরকত ভাই ছিলেন আমাদের সাথে, ভাইয়া কেমন আছেন জানাবেন। লিখেছিলেন আমাদেরকে পোড়াবাড়ি থেকে, আচ্ছা
নিলয় লিখেছিলেন আমাদেরকে অনেকদিন পর যুক্ত হলাম। এমডি নাইম ইসলাম নাসির ছিলেন আমাদের সাথে। এসকে সাগর লিখছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর থেকে। রিমন ছিলেন আমাদের সাথে বগুড়া থেকে শুনছি। আমাদের সাথে ছিলেন শ্মশান ঘাট থেকে। আচ্ছা, ওকে ফাইন, ওনার নাম লিখেছেন উনি খারাভূত। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। লিখেছিলেন আমাদেরকে নাজিউর মিডিয়া, উনি সালাম জানিয়েছিলেন। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা, ওকে ফাইন। দেখতে পাচ্ছি আমাদেরকে মিস তাহারিনা লিখেছিলেন হ্যালো। লিখেছিলেন আমাদেরকে সাজ্জাদ, হ্যালো ভাইয়া, অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম আমি ভূতবেলায়। আচ্ছা আচ্ছা, ভূতবেলায় যুক্ত হয়েছেন অনেকদিন পর, দেখতে পাচ্ছি সাজ্জাদকে। আচ্ছা, উনি বলছেন আমাদেরকে গাইবান্ধার নিউ ব্রিজ রোড থেকে। সাজ্জাদ ভাই, আপনাকে ওয়েলকাম গাইবান্ধায় আবারও আসার জন্য, এবং খুব শীঘ্রই ভূতবেলায় চাই আপনাকে। আব্দুল কালাম ছিলেন আমাদের সাথে খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে সবার সাথে। বরকত ভাই আমাদেরকে লিখেছেন, অবশ্যই অধীর আগ্রহে বসে আছি। বরকত ভাই লিখেছিলেন আমাদেরকে সাদিয়া ইসলাম, ভাইয়া লাইভে এত দেরি করে আসেন কেন? আচ্ছা, মানে সব ভালোরই একটা বিষয় থাকে, যে জিনিসটা একটু দেরিতে আসে সেটা একটু সুমিষ্ট হয়, অপেক্ষার ফল সুমিষ্ট, একটা তো প্রবাদ আছেই। লিখেছিলেন আমাদেরকে জরিদুল ইসলাম, যুক্ত হয়ে গেলাম, সাথে থাকবেন উনি এমনটি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে প্রধান মিনহাজ প্রধান বিজয় দাস ছিলেন আমাদের সাথে। সীমান্ত ইসলাম, শিমুল হাসান লিখেছেন অনেকদিন পর যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শামীম। আচ্ছা আচ্ছা, উনি ওকে ফাইন, লাইভ দেখছি, সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, মানে ফেসবুক লাইভের কথা বলেছেন যে সাউন্ড এখানে ঠিক আছে, কিন্তু যারা রেডিওতে শুনছে অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সিতে, সেখানে একটু সাউন্ডে সমস্যা হচ্ছে, হয়তো বা লেভেল একটু বাড়ানো আছে, আমরা দেখছি ঠিক করা যাচ্ছে কিনা। এমডি মুকফর ছিলেন আমাদের সাথে, উনি ভূতমারা বাজার থেকে ছিলেন আমাদের সাথে। সাইদ মিয়া ছিলেন আমাদের সাথে। মোহাম্মদ আব্দুল আওয়াল লিখেছিলেন আমাদেরকে। উম্মে সালমা সালাম জানিয়েছিলেন। সাদাফ আল মোহতাসিম সামি লিখেছিলেন যে বরাবরের মতো চলে এলাম ভূতবেলা প্রোগ্রামে, কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। আপনারা কে কে শুনছেন আমাদেরকে জানাতে পারেন। এবং দেখতে পাচ্ছি রঞ্জু সরকার আমাদের সাথে ছিলেন। তো যাই হোক, আমি আসলে আর কথা বাড়তে চাই না। যাই হোক, ইমেলের প্রশংসা করেছেন অনেকেই দেখতে পাচ্ছি। সুরিয়া জানাত পুরি লিখেছিলেন যে অনেক ভয় লাগছে। সিনান লিখেছিলেন আমাদেরকে। রনিক হাসান সিয়াম লিখেছেন অনেকদিন পর এলাম। রুবেল মিয়া ছিলেন আমাদের সাথে। চিলমারি কুড়িগ্রাম থেকে যুক্ত আছি। বাহ, খুব ভালো লাগছে, চিলমারি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। চিলমারি অথবা কুড়িগ্রাম জেলার যদি আপনার জানা কোনো ভৌতিক বা প্রাচীন কোনো প্যারানর্মাল বিষয় বা ভৌতিক ঘটনা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি সরাসরি এসে শেয়ার করতে পারেন। তো যাই হোক, অনেক ভালো লাগছে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন ভূতবেলা। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমি এই পর্যায়ে আর কথা বাড়াতে চাই না, আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা চলে যেতে চাই সরাসরি তার কাছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, মারুফ ভাই আমাদের সাথে আজকে আছেন। এর পূর্বে মারুফ ভাই আমাদের স্টুডিওতে এসেছিলেন। আমরা মারুফ ভাইয়ের কাছে আজকে কোন ঘটনা শুনবো? আমার জীবনে ঘটে যাওয়া এবং আমার বাবা এবং দাদাদের জীবনে ঘটে যাওয়া গল্প শোনা, সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমরা তাহলে কথা না বাড়িয়ে শুনি আপনার ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমি বল্লমজাত থেকে এসেছি আপনাদের মাঝে ভূতের গল্প বলার জন্য। আচ্ছা, আমি একবার নানুর বাড়িতে গেছিলাম যখন আমি 7-এ পড়ি। আচ্ছা, 6-এ বা 7-এ পড়ি। এতে নানুর বাড়ি থেকে আসার সময় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে অটো গাড়ি পাচ্ছিলাম না। ওকে। না পাওয়ার কারণে আমি এক চাচার সাথে দেখা হয় ওখানে। দেখা হতে চাচা বলে চলো আমার সাথে, চলো আমি তোমাকে নিয়ে যাই। এভাবে যেতে যেতে এক পর্যায়ে আমাকে বললাম যে নামিয়ে দিয়ে বলে আমার কাজ আছে, তুমি যাও। আমি কোনো ভূত প্রেতকে বিশ্বাস করতাম না, এটা আগে বলা উচিত ছিল। সেই দিন আমি ওখানে নামলাম। নামার পরে চাচা জিজ্ঞাসা করলো, তোমার কি সমস্যা হবে? আমি বললাম না, সমস্যা হবে না, যদি সমস্যা হয় তাহলে তুমি আমার সাথে যেও। আমি বললাম না, সমস্যা হবে না, আপনি আপনার কাজটা করেন, আমি যাচ্ছি। সেই দিন বাংলাদেশ আর ইংল্যান্ডের খেলা হচ্ছিল। বাঁকা পথে গেলে 15 মিনিটের মতো লাগে আমার বাড়ির যেতে, আর সোজা পথে গেলে
20 থেকে 25 মিনিট লাগে, এই জন্য বাঁকা পথে যাচ্ছিলাম। যেতে যেতে একটি জঙ্গল আসে, সে জঙ্গলে হুট করে একটি শব্দ হয়। সেই শব্দ শোনার পর আমি থেমে গেলাম। আচ্ছা। থেমে থাকতে ওখানে থেমে থাকতে থাকতে জোনাকি পোকা তখন হুম। ছিল। ওকে। তারপরে কিছুক্ষণ পর একটু দেখি তো আমি নাসর বান্দা। হুম হুম। আচ্ছা আচ্ছা। আমার ওখান ভেতরে একটু আগালাম, আগানোর পরে দেখি একটা মহিলা একটা আছে। মহিলা কালা আমার থেকে সামনের দিকে একটু এগিয়ে আছে। তারপর কিছুক্ষণ আগানোর পরে দেখতে পেলাম আরেকজন। হুম। ওখানে কি যেন একটা শব্দ হলো আবারও। আচ্ছা। তারপরে বললাম কে হুম হুম। কে? উনি বলল, তারপর মাথায় আমার সামনের দিকে আসলো। হুম হুম। সামনের দিকে এসে দেখি রক্ত মাখা হুম। হাতে, মুখে রক্ত। হুম হুম। ওখানে তারপরে দেখি কিছুক্ষণ পরে দেখলাম সে কাবি একটা গরু একটা ইয়া করে খাচ্ছে। আচ্ছা। তারপর আরো একটু আমি সাহস নিয়ে গেলাম, ওকে। দেখি এখানে কি হচ্ছে আরো। হুম হুম। এভাবে এগোতে যাই, দেখি একটু পর সরে যাচ্ছি গরুটা আচ্ছা। সহ। হুম হুম। ওখানে থাকতে থাকতে এক পর্যায়ে দেখি মেয়েটা আরো দূরে চলে যায়, গরুটা ফেলে রেখে চলে গেল। আচ্ছা। আমিও পেছনে পেছনে চলে গেলাম। হুম হুম। অনেকক্ষণ যেতে যেতে হুম এক পর্যায়ে হুম। হুম। মেয়েটা জিজ্ঞাসা করে দাঁড়ালো। দাঁড়ানোর পর আমাকে ভয় লাগলো, তখন একটু গা থমকে উঠলো। আচ্ছা। কি ওই সময় তখন মনে হলো খেলাটা মিস করতেছি, এই অবস্থা মনে হলো। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের ইংল্যান্ডের খেলা তখন। হুম হুম। এর কারণে আমি ওটাও ভাবি, আবার হলো ভূতের একটু দেখি, আরো সে বলে ওটা নাকি। হুম হুম। ওইগুলো বিশ্বাস হুম। ছিল না, তারপরও আমি গেছিলাম। আচ্ছা। এক পর্যায়ে দেখলাম ফির আরেকটা মহিলা। হুম হুম। সে মহিলাটা কি যেন একটা শব্দ করে আচ্ছা। মাংস খাচ্ছে। হুম হুম। মাংস Okay. খাবার পর সেখান থেকে আমি হুম। বেরিয়ে আসলাম ওই জঙ্গল থেকে। হুম। বেরোতে চেষ্টা করতেছি কিন্তু বেরোতে পারছি না। আচ্ছা। এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। হুম হুম। ঘোরাঘুরি করার পর তারপরে আমি হুম। বের হয়ে প্রায় একটা সাদা শাড়ি পরা বড় একটা মহিলা একটা এসে সামনে এসে বলল, তুই কি চাস? আমি বললাম কিছু চাই না, আমি দেখতে চাই, বুঝতে চাই এখানে কি হচ্ছে। কয় তুই কিছু বুঝতে হবে না, তুই চলে যা। হুম হুম। আমি বললাম আমি দেখবই কি হয়। তারপরে আমি দেখা শুরু করলাম। ওরা বলে না, দেখা হবে না। হুম। তারপর আরেকজন এসে বলল, গুরুমা আসলে তাহলে কিন্তু বিপদ আছে, তোর কাল্লা নিয়ে নেবে। আমি আচ্ছা। বললাম কাল্লা নেবে, তাও আমি দেখে যাও। হুম হুম। কয়, তুই সহ্য করতে পারবি না। হুম। এক পর্যায়ে আমি ওখানে থাকলাম আচ্ছা। দেখার জন্য, নাসর বান্দার মতো ওখানে রয়ে গেলাম। আচ্ছা। সে ওখানে যখন দেখলাম আরো অনেকজন আসতেছে, ভয় আরো লাগা শুরু হলো। হুম হুম। মাংস এমন ভাবে খাচ্ছে, এমন ভাবে ইয়া করতেছে, যাতে আমার ভয়টা লেগে গেল আরো বেশি। হুম। কি যেন হয়, এভাবে ভয় লাগতে লাগতে এক পর্যায়ে আমার ওখানে জ্ঞান হারে যাই। পরের দিন আমাকে খোঁজাখুঁজি করে। আচ্ছা।
ওই সময় নানু বাড়িতে ফোনের ফোন ছিল না, তো তেমন খোঁজাখুঁজি করে আমাকে না পাওয়াতে পরের দিন একদিন পরে দুপুরের দিকে সম্ভবত আমাকে নাকি খুঁজে পাইছে জঙ্গলের ভিতরে, আমাদের যে রাস্তা দিয়ে আসতেছিলাম ওই রাস্তায় পড়ে আস। সেখানে থেকে আমাকে হুজুর বলা হয়, কবিরাজ বা হুজুর, ওনাকে নাকি ডেকে নিয়ে এসে সে আমাকে ঝাড়ফুঁক করে। সে ঝাড়ফুঁকে আমার কিছু হচ্ছিল না, ভালো হওয়ার মতো হচ্ছিল না। সে কারণে আমাকে আবারও অন্য একটা হুজুরের কাছে নিয়ে যায়, পানি ভরা দেয়, আমি সেগুলো খাই। খেয়ে অনেক কিছুদিন ফির ভালো থাকি। ভালো থাকার পর আবারও কিছুদিন পর আবারও একদিন হুট করে ঘরের ভিতর থেকে একা একা চলে যাচ্ছে অন্যদিকে। রাত কয়টা বাজছে সেটা বলা যাচ্ছে না। রাত তখন মনে হয় সম্ভবত আমার শোনা মতে 1টা বাজ। আচ্ছা। সেই 1টার দিকে আমি বিভিন্ন জঙ্গলে যাই, যে দেখি অনেক কিছু মনে হয় আমাকে সাপের মতো হয়ে আসতেছে। আচ্ছা। তারপরে একবার বাঘের মতো, ইয়ার মতো, বিড়ালের মতো এসে এসে মানে ভয় দেখাচ্ছে। তখনই বিশ্বাস করলাম হয়তো ভূত আছে। এর আগে বলেছি ভূত আমি বিশ্বাস বা ভয় আমার মধ্যে ছিল না। আচ্ছা। তখনই আমি ওই দিন ওইভাবে ঘোরাঘুরি করলাম একা একাই। আচ্ছা। আমি নিজেও ঘুরতেছি সেটা আমি নিজেও বলতে পারছি না, এটা আমি ফ্যামিলি বললো। আচ্ছা। এরপরে আমি ওখান থেকে আমাকে পরের দিন সকালবেলায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার ওই হুজুরকে ডাকা হলো, ডেকে বলল ও যে একা একাই ফিরে আবার যাচ্ছে, এটা কি কারণে হচ্ছে। হুজুর বলল সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা। সে দেখে অনেকক্ষণ পর বলল ওকে নাকি একজন পরী ধরছে, ওকে নিয়ে যেতে চায়। বাবা বলল কেন নিয়ে যেতে চায়? ওকে পছন্দ করে, বিয়ে করতে চায়, এই জন্যই ওকে পছন্দ করে তাকে নিয়ে যাবে। ওকে। তারপরে এইভাবে সারানো, বাবা তো ছেলেকে নিয়ে যেতে দেবে না। আচ্ছা। এজন্য দেখলো কি করা যায়। 2-4টা যখন ফকির নিয়ে আসলো, ঝাড়ফুঁক করলো, তখনই আমার আবারও মনে হচ্ছিল হয়তো কেউ এসে আমাকে বলতেছে যাবি আমার সাথে, চল, তুই ভালো থাকবি, তোর এই রাজ্য চাইতে ওই রাজ্যই সবচাইতে ভালো, এখানে তো থাকা যাবে না, এখানে থাকলে তুই কষ্ট। আমি বললাম আমার এখানেই কষ্ট হোক, আমি এখানেই থাকবো। আচ্ছা। আমি যাব না। এরপরও বলে আমি তোকে নিয়ে যাব। সে আমাকে নিয়ে যাবে বলতে বলতে আমাকে এক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল হুজুরের তাবিজের কারণে। সে আমাকে নিয়ে যেতে পারেনি। আচ্ছা। সে তাবিজে আবার কিছু পর্যন্ত ভালো থাকলো, থাকার পরে আবার ওই সমস্যাটা ফিরে আবারও দেখা যাচ্ছে, আমাকে নিয়ে যায় কিনা। আচ্ছা।
এক পর্যায়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য আবার আসে, আবারও তাবিজ দেয়, পানি পড়া দেয়, তখনই আমার সুস্থ আমি হই। আচ্ছা আচ্ছা। সে সুস্থ হওয়ার পানি পড়া অর্থাৎ অনেক ধরনের জমজমের পানি, এ ধরনের পানি, অনেক 7 রকমের মাটি সহ করে ওটা আমাকে মানে ওই যে ঝাড়ফুঁক করার জন্য আর কি যা যা মানে প্রক্রিয়াগুলো আর কি। প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তারপর থেকে আপনি মোটামুটি তখন থেকে মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। এই ছিল ঘটনা, প্রথম ঘটনাটি আপনার। যাই হোক, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনার প্রথম ঘটনাটি বেশ দারুণ একটি ঘটনা এবং চমৎকার একটি মানে অভিজ্ঞতাটা আসলে চমৎকার বলবো এইভাবে যে মানে যখন একটা বিষয় আপনার সাথে ঘটবে সেই অনুভূতিটা শুধুমাত্র যার সাথে ঘটে সে ছাড়া কিন্তু কেউ বুঝতে পারে না। বা যেমন আমি যতটুকু শুনলাম, অথচ আমার কাছেও মানে সেই জায়গায় উনি যতটুকু ফিল করেছেন ততটুকু কিন্তু আমার ভেতরে কাজ করবে না। কিন্তু মানে এটাই শুধু সবসময় বলতে চাই যে যার সাথে ঘটে শুধুমাত্র সেই এই বিষয়গুলো আসলে প্রকৃতভাবে অনুভব করতে পারে। তো যাই হোক, আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটে যাওয়া ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabala@gmail.com। আমার কাছে খুব ছোট্ট একটা মেল আছে, তবে এই মুহূর্তে আমি সেই মেলটিতে যাব না। আমি অতিথির কাছে আরও একটি ঘটনা শুনবো। আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলার পর আমরা অতিথির ঘটনা শুনবো, তারপর আমরা সেই ছোট্ট মেলটিতে আবার চলে যাব। লিখেছিলেন আমাদেরকে জয় সরকার, ওনার কাছে আরও ঘটনা আছে, পাঠাতে চেয়েছেন। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার, তাকবীর লিখেছিলেন আমাদেরকে ছোটবেলার কথা মনে পড়ে গেল। লিখেছিলেন আমাদেরকে রুবেল মিয়া, উনি লিখেছেন যে পশ্চিম খড়খড়িয়া চিলমারি কুড়িগ্রাম থেকে সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। লিখেছিলেন আমাদেরকে যুক্ত হয়ে গেলাম কাজীর বাজার থেকে ইলিয়াস শেখ। হাবিব ছিলেন আমাদের সাথে, অনেকদিন পর যুক্ত হলাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ হাবিব যুক্ত হওয়ার জন্য। রাকেব মিয়া লিখেছিলেন চালিয়ে যান। শিমুল হাসান লিখেছিলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু বাড়িয়ে দিন। লিখেছিলেন আমাদেরকে এলেক্স লিমন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। ইভা ইসলাম লিখেছিলেন আমাদেরকে, উনি শুভরাত্রি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে লিমন যে নানির বাড়ি থেকে যুক্ত হয়েছেন, ওনার অ্যাড্রেস লিখেছেন নসরতপুর। লিখেছিলেন আমাদেরকে রুবেল মিয়া, আবারও লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাল মানিক ভাই, ভয়ানক গল্পের আরেক নাম। আচ্ছা, রেডিও সারাবলা অর্থাৎ ভূতবেলাকে বুঝিয়েছেন উনি। মানিক ভাই অনেক অনেক ধন্যবাদ। উনি লিখেছিলেন যে মেলটা চমৎকার ছিল। আমাদের সাথে ছিলেন নীল আকাশের পরী। লিখেছিলেন আমাদেরকে রায়হান কবির। লিখেছিলেন আমাদেরকে দেখতে পাচ্ছি ওমর ফারুক। আচ্ছা আচ্ছা, উনি আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চেয়েছেন। ছিলেন আমাদের সাথে আরাফাত হোসেন আকাশ, উনি পুলবন্দি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শামীম। আচ্ছা আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে চুয়াডাঙ্গা থেকে দেখছেন মোহাম্মদ শামীম। লিখেছিলেন আচ্ছা 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 জসিম এফপি ছিলেন আমাদের সাথে। ছিলেন আরও জুবাইর, আমি মারুফা মামতো ভাইয়ের ফোন দিয়ে। আচ্ছা 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 গড়দিঘি, এই জায়গাটার নাম অনেক। গড়দিঘি নিয়ে যদি আপনার কোনো ভৌতিক ঘটনা জানা থাকে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। জুবাইর ছিলেন আমাদের সাথে। জসিম এফপি ছিলেন ভাইয়া, সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছি। লিখেছিলেন সীমান্ত ইসলাম। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, আবারও মাহির কুমার লিখেছিলেন। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে শামীম, আবারও দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জরিদুল ইসলাম, হরিণ সিংহা থেকে যুক্ত হয়েছিলেন। ইভা ইসলাম ছিলেন আমাদের সাথে, সেই সাথে আরও অসংখ্য লিসেনার যুক্ত হয়েছেন। আমরা আসলে আচ্ছা মাহির কুমার লিখেছেন গাইবান্ধা থেকে। তো যাই হোক, এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না। আমি আবারও চলে যেতে চাই মারুফ ভাইয়ের কাছে। তার কাছে আরেকটি ঘটনা শুনবো এবং তারপর আমার হাতে থাকা সেই ছোট্ট মেইলটাতে চলে যাব, যেটি পাঠিয়েছিলেন আমাদেরকে। যাই হোক, তার নামটা তখনই বলবো। তো মারুফ ভাই, আপনার সেকেন্ড ঘটনাটি আমরা শুনবো। আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আচ্ছা, ওকে। তখন 1993-94 মতো সাল। আমার দাদু স্কুলের মাস্টার ছিলেন, তারপর পাশাপাশি একজন ইমামতি করতেন। আচ্ছা, উনি ওইভাবে ইমামতি করতে এক সময় একটা ভয়ানক একটা শব্দ বলে শুনতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি হচ্ছে নামাজ পড়ানোর আগে? আগে আচ্ছা আচ্ছা। এই শব্দ শুনে উনি ওখানে থেমে যায়। জি। উনি একটু জানতো কি
এরপরে যখন আমার দাদু ওখান থেকে বের হয়ে হুম, দেখি একটু কি এখানে, ওখানে নাকি কে যেন বসে আছে, আচ্ছা বসে একটু কান্নার মতো একটু আওয়াজ একটা হচ্ছে। কান্নার মতো আওয়াজ শুনতে পাচ্ছিলেন উনি, আচ্ছা। তারপরে ওখানে আগে যায়, তারপরে একটু করে মানুষটা সরে যায়। হুম হুম, এভাবে যাতে থাকে, হুম, মানুষটা সরে যেতে থাকে। কান্নার আওয়াজ এভাবে যখন গভীর জঙ্গলে যায়, তখন এক যে দাদু জিজ্ঞাসা করলো, কেন কান্না করো? কয় কান্না করি মনের দুঃখে। কয় কি মনের দুঃখ? বলে আমার একজন সাথী ছিল, সে সাথী আমার চলে গেছে। আচ্ছা। কে কে ছিল সাথী সে আর বলে না, হুম হুম, কয় বলা যাবে না। এক পর্যায়ে তখন দাদু বলল, আমাকে বলো, আমার সমস্যা নেই, আমি সমাধান করে দেব। দেবো, আচ্ছা আচ্ছা, ওকে। সে অনেক ইয়া করে, জোরাজোরি করে, সে বলে না। হুম হুম, না বলার কারণে দাদু বলল, আমার সাথে আসো। সে আসতে চায় না। কয় কেন আসবে না? কয় না, আমি এখানে থাকবো, এখানে চুপি। দাদু আচ্ছা। বললো, চুপি চুপি কান্না করার চাইতে তোমার মনের ইয়াটা শেয়ার করো, তাহলে তোমারও ভালো লাগবে, আমারও তোমাকে সাহায্য করতে পারলে আমারও ভালো ভালো লাগবে, লাগবে। আচ্ছা, জি বুঝতে পারছি, ওকে। সে অনেক ইয়া করার পরে সে বলে, সে আমার মনের মানুষটা ছিল গাইবান্ধায় এক রাজার বাড়ি ছিল, রাজার বাড়ির পাশেই তার বাড়ি। হুম হুম, সে রাজা ছিলেন না তো, রাজার বাড়ির পাশেই যে নামটা মনে নেই। আচ্ছা ঠিক আছে। কয় ওনার ভালোবাসতাম, হুম হুম, তার কাছে আমি অনেক দিন ধরে ছিলাম, প্রেম নিবেদন করছি। আচ্ছা। কয় কিভাবে নিবেদন করছি? আমি ওর কাছে আসি, থাকতাম, হুম হুম, অনেক গল্প গুজব করতাম, জি জি। সে হট করে মারা যায়। হুম হুম হুম, এই কারণে আমি তাকে চলে চলে আসি, রেখে চলে যাওয়ার পর আমি ভয়, তখন ও অন্য একজন বলল, আমাকে ভয় ভয় না দেখিয়ে দাদুকে বলতেছে, আপনি এখান থেকে যান। কয় না, আমি চলে যাব না, তুমি তুমি আমার সাথে চলো। আচ্ছা। সে চলে আসে না। হুম হুম, এক পর্যায়ে যখন আসে, একটু মানে জোরাজোরি উনি করার পরে অনেকভাবে তাকে নিয়ে আসার চেষ্টা করেন, ওই জায়গা থেকে সরানোর চেষ্টা করেন, কিন্তু উনি চেষ্টা আসলে করে আসতেছিল না। আসতেছিলেন না। এক আচ্ছা, পর্যায়ে বুঝতে পারছি। সে ওখান থেকে চলে আসে, দাদুর কথাতে আসার পরে ওখান থেকে আরেকটু দূরে যায়, যে পথে যাবে ওই পথে না গিয়ে অন্য পথে চলে যায়। আচ্ছা। দাদু তার সাথে সাথে চলে যায়। হুম হুম, যেতে যেতে এক পর্যায়ে আমার দাদু বলতেছে, তুমি আমাকে কই নিয়ে যাও, যে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি, কিন্তু আসলে ওখানে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না। আচ্ছা। তখন ওখানে দেখি কই নিয়ে যায়, ওরা দেখার জন্য আমার দাদু যায়। যাতে যাতে এক পর্যায়ে বলে, এখানেই আমার সেই হুম হুম, প্রেমিক ছিল। আচ্ছা। কয় কে ছিল প্রেমিক? সে নাম বলে না। হুম হুম, নাম না দাদু বললো, তাহলে ঠিক আছে, তুমি নাম বলো না, তাহলে আমার সাথে বাড়িতে থাকো, তুমি ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে। আচ্ছা আচ্ছা, মানে উনি মুখ দেখতেছে, সবকিছু মুখ দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তী যখন একটু ইয়ার হওয়ার পরে মাথাটা যখন ঝিম দিয়ে উঠলো, তখন মনে পড়লো দেখি তো পা দেখা যাচ্ছে কি না কি। হুম হুম, তখন দেখা যায় পা দেখা যাচ্ছে না। সাধারণত দাদু বলতো সবসময় হুম হুম, জিনদের নাকি পা দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, জিনদের পা দেখা যায় না, হ্যাঁ, তারপর? তখন মনে হলো দেখি সূরা একটা পড়ি, সে সূরা পড়লো, সেখান থেকে কিছুক্ষণ পর চলে গেল। দাদু তো রাস্তা ভুলে গিয়েছে, ওখান থেকে সূরা পড়তে পড়তে অনেকখানি আসার পরে দেখে সে এক পর্যায়ে ফির আরেকবার শব্দ করে, আচ্ছা। ঝুমঝুম শব্দ হচ্ছে। হুম হুম হুম, সে ঝুমঝুম শব্দ শুনে আবারও ওখানে যায়, গিয়ে দেখে এক দিঘির পারে হুম, এক মেয়ে বসে আছে।
বা বললো আচ্ছা। কেন বসে আছো? সে বলল আমি বসে আছি, আমার একজন আসবে। কে আসবে? সে বলে আসবে আমার একজন আসবে। কে আসবে সে বলে না। তখনই আমার দাদু বলে কে আসবে সেটা বলো, হুম হুম ভয় নেই, সমস্যা নেই, বলো। কয়, আপনি এখান থেকে যান, আপনাকে আমি ক্ষতি করতে চাই না, আপনি এখান থেকে যান। সে তারপরও যায় না। দেখি আজকে এর কে আছে। তখনই তারপর কেউ আসে না। তখনই আচ্ছা। আমার দাদু আবার মনে পড়ে যায়, হুম হুম একটু আগে তো আমি একজন হুম কে দেখলাম, পা নেই। হুম হুম। আবারও ওই রকমই একজন মেয়ে বসে আছে, আচ্ছা। তারও পা নেই। হুম তখন সে তখন সূরা পড়লো, পড়ার পরে ওখানে যখন সূরা পড়ে তখনই আরো 2-4 জন এসে যায়। হুম হুম এসে যায় তখনই দাদু একটু ভয় ভয় ভাব করলো। হুম হুম কারো কাল্লা আছে, কারো হাত নেই, হুম হুম। 2 পা নেই। এইভাবেই তারা চলে আসে। এতে আরো ভয় পায়। আচ্ছা। আস্তে আস্তে ভয় যখন পায় তখন সবাই ওখানে নাকি অজ্ঞান হয়ে যায়। হুম ভয় বেশি পাওয়াতে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে হুম হুম। এলাকাবাসী উদ্ধার করে। কয়েলো দেখি সালাম মণ্ডল কই গেছে, আচ্ছা। নামাজ পড়াতে আসলো না কেন? হুম হুম তখন এইভাবে একজন নামাজ পড়াতে আসে না, এই জন্য তারা খুঁজলো, খুঁজে বের করলো ওখানে নাকি একটা, হুম হুম। বলতে ভুলে গেছি, ওই যে বসেছিল পুকুর ধারে ওখানে বাড়ি ছিল। সে বাড়িটা দেখা যাচ্ছিল লোহার বাড়ির মতো, হুম আসলে লোহার বাড়ি না। হুম হুম। পরের দিন ওখানে যা দেখে ওখানে কোনো বাড়ি নেই। রাত্রিরে যখন দেখছে তখন নাকি হুম। বাড়ির মতো দেখা গেছে, কিন্তু বাড়ি ছিল না। আচ্ছা। ওই যে লোকেরা খুঁজলো, খুঁজে আমার দাদুকে ওই ওখানে থেকে উদ্ধার বের করলো। বের করে আহ, দাদুকে বললো আপনি এত জানেন তারপর আপনাকে হুম। কিভাবে কাবু করলো? আচ্ছা আচ্ছা, মানে ওনাকে বোঝাতে চেয়েছেন যে আপনি একজন জাননেওয়ালা মানুষ, তো তারপর আপনাকে কিভাবে এত কাবু করলো উনি? আচ্ছা আচ্ছা, হুম, জি, ওকে। উনি বলল আমার কাবু করলো হুম ইয়ার আপনার হুম হুম সূরা, ওরাও সূরা তখন হুম। পড়তে জানে। ওরাও আচ্ছা আচ্ছা। মুসলিম হয় হুম। হলে তাহলে সে অনেক কিছু, হুম। তারা মানুষকে বশ করতে পারে, আচ্ছা এরকম আচ্ছা, একটা। ওকে। মানে আপনার দাদু বলেছেন যে যার পিছে গিয়েছিলাম ওরাও অনেক সময় বিভিন্ন আমল জানে, যার ফলে মানুষকেও মানে মোহ করা যায়। জি, ওকে। তারপর? কয় তাতে ওখান থেকে যে আসার পর 2 দিন পর হুম হুম আবারও সম্ভবত ফজরের নামাজের পড়তে গিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে মসজিদের হুম। পাশে গাছের পাতা নড়তেছে। আমাদের ওখানে হুম হুম। থেকে একটু গোরস্থান আছে, গোরস্থানে পাশে গাছের পাতা নড়তেছে। আচ্ছা। দাদু আবারও ওখানে চলে গেল, যা দেখে পাতা নড়ে না। তারপরে হুম। আবার ব্যাগ দিয়ে চলে আসে। আসার পরে দেখে আবারও গাছের পাতা নড়তেছে, আর কে জানি মানে হাসতেছে। আচ্ছা। ওই হাসি শব্দ শুনে আবারও গেল। হুম হুম গিয়ে সেখানে আর দেখতে পায় না। আচ্ছা। আবারও দাদু ব্যাগ দিল। এবার তারপর যখন
ফিরে আসার সময় তখনই দেখে মেয়েটা ফির আবারও পাতার গাছের ডালে নড়ায় সে হাসতেছে। কয় কেন হাসো? সে বলে না, সে বলে না। না বলার কারণে দাদু বলে তুমি হাসো কেন সেটাও অন্তত বল। সে বলে আমি হাসি মনের সুখে, আমি একজনকে পাইছি, তার কাল্লা খাবো। আমি অনেক দিন ধরে খাই না কিছু মাংস, সে খাওয়ার জন্য কয়েক কাকে খাবি? দাদু তখন সূরা পড়ে আর ওইভাবে বলে বলতেছে কাকে খাবি? কয় খাবো, একজনকে খাবো, তার নাম বলেন। আচ্ছা, তারপরে কয় তোর বাড়িতে একজন ক্ষতি হবে, তোর বাড়ির ক্ষতি যদি না চাস তাহলে এখান থেকে যা। সে আসতেছে, তাকে আমি খাবো। কে আসতেছে? দাদু একটু সরে যায়, দেখি কে আসে। তারপর একটু সরে যাওয়ার মতো কয়েক তুই এখনো যাস। পেছন থেকে একজন ঘাড়ে হাত দিয়েছে, ঘাড়ে হাত দিয়ে বলতেছে তুমি এখানে তুই কি করিস? আমার দাদু বলল আমি এখানে কিছু করি না, আমি এখানে একটু দেখতে আসছি, কবর জিয়ারত করতেছি। কয় কবর জিয়ারত এখন করতে হবে না, তুই এখন যা। আমি একজনকে খাওয়ার জন্য, ও আমার গুরুমা আসতেছে, গুরুমা সে খাবে, আমরাও তাদের সাথে উপভোগ করব। কয় আমি দেখি, আমি একটু দেখলে সমস্যা তো নাই। কয় না, দেখা যাবে না, মানুষদেরকে দেখা নিষেধ। আচ্ছা, গুরু, আমার দাদু বললো গুরুমাকে ডাকো। সে ডাকা যাবে না, এখন বিরক্ত করলে তোরে ঘাড় মোটকে খাবে। কয় আমি তো মানুষ, আমার কেমনে খাবে? কয় আমরা খেতে পারি। তখনই আমার দাদু ওখান থেকে চলে না আসে, ওখানে থাকে। তখন ওরা আরো উপদ্রব শুরু করলো, তাকে কিভাবে তাড়ানো যায়। আচ্ছা, সে যখন তাড়াতে পারলো না, তাকে এক পর্যায়ে ওই জঙ্গলের ভেতরে আরো গভীর গোরস্থান থেকে একটু দূরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে দাঁড়িয়ে দেখে এক পাঞ্জাবি পরা লোক, আচ্ছা, সাদা পাঞ্জাবি পরা, তার সাথে গুরুমা, যাকে বলে গুরুমা, সাদা শাড়ি বা লাল শাড়ির মতো এইরকম একটা শাড়ি পরে আসিল। কয় এই যে আমার সাথে এসেছে, একে আমরা খাবো, আগে তোকে খাবো, তারপরে একে খাবো। বললো কেন আমাকে খাবে কেন? কয় তুই আমাদের ক্ষতি করেছিস। দাদু বললো আমি কিভাবে ক্ষতি করলাম? বললো ক্ষতি, তুই আমাদের এখানে আস্থানায় আসছিস, আমাদের সব কিছু তুই এখান থেকে চলে গেলে বলে দিবি, এর জন্য তোকে আমরা খাবো। এক পর্যায়ে তখন কয় আমাকে আগে খাওয়ার আগে ওনাকে খাও। সে বললেন না, আগে তোকে খাবো। সে না খাওয়ায় আমার দাদুকে ছেড়ে দেয়। বললো যা, এখনই যা। দাদু একটু তখন আরো একটু ভয় একটু শুরু করলো। ভয় শুরু করাতে তখন এক পর্যায়ে ফির আবারও একজন
এসে ঘাড়ে হাত দেয়। তখনই ঘাড়ে হাত দেওয়াতে তখন আরও একটু বেশি ভয় পেয়ে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। হুম হুম। অজ্ঞান হয়ে যাওয়ার পর তাবিজ দিয়ে তাকে সুস্থ করে। আচ্ছা। সে সুস্থ হয়। হুম হুম। হওয়ার পরে হ্যাঁ, ইজিলি, সমস্যা নেই, বলো। সে সুস্থ হয় এখানে। আচ্ছা। তারপর উনি সুস্থ হয়। সুস্থ হয়ে যান। আচ্ছা, ওকে, ফাইন। প্রিয় লিসনার, এই ছিল ঘটনা। আসলে ঘটনাটার সারসংক্ষেপ আমি যদি আপনাকে বলি, উনি একটু নার্ভাস। আসলে আপনারা হয়তো বা ভুল ভাবতে পারেন যে আসলে উনি থেমে থেমে কেন বলছে। ঘটনাটার সূত্রপাত এরকম যে ওনার আচ্ছা ওনার দাদু ছিলেন, যিনি আসলে একজন পরহেজগার ব্যক্তি ছিলেন, এবং উনি একজন শিক্ষকও ছিলেন। হ্যাঁ। হ্যাঁ, তো আসলে যে সময়কার ঘটনা, সে সময়টাতে আসলে উনি শিক্ষকতার পাশাপাশি নামাজ পড়াতেন স্থানীয় মসজিদে। তো একটা সময়ে উনি, এটা তো ভোরবেলা তাই না, নাকি রাত্রেবেলা মারুফ ভাই? এটা এশার নামাজের এশার নামাজের সময়। আচ্ছা, এশার নামাজের ওয়াক্তে তিনি যখন মসজিদে যান, এবং সবার আগেই হয়তোবা গিয়েছিলেন, এবং সে সময় গিয়ে কাউকে দেখতে পান না, এবং একটা সময় উনি মসজিদের পাশ থেকে একটা কান্নার মতো আওয়াজ শুনতে পান, এবং সেই কান্নার আওয়াজটা পাওয়ার পর তার কাছে মনে হচ্ছিল আসলে এটা হয়তোবা স্থানীয় কেউ কান্না করছে। তো একটা কৌতূহল বশত তিনি জানার চেষ্টা করেন যে আসলে কারা কান্না করছে বা কি হয়েছে। তো এক পর্যায়ে তিনি যখন যান, সেখানে গিয়েই একটা অদ্ভুত একজন অবয়বকে দেখতে পান, যিনি আসলে মানে এক নাগারে নাকি সুরে কান্না করে যাচ্ছেন, এবং তাকে কাছে যাওয়ার পর তিনি যখন জিজ্ঞাসা করেন যে আসলে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার, এবং একটা সময় পর তিনি আসলে জবাব দেন যে তার একজন এমন একজন মানুষ ছিলেন যিনি আসলে তাকে পছন্দ করতেন, এবং তার সাথে তার একটা আত্মিক সম্পর্ক ছিল, যার ফলে সেটি, এবং সেই ব্যক্তিটি যখন চলে যায়, তারপর আসলে তখন থেকে তিনি এভাবে অভিমানে এবং মন খারাপের জন্য তিনি সবসময় কান্নাকাটি করতে থাকেন। এবং কিছু সময় পর সেই দাদু, অর্থাৎ মারুফ ভাইয়ের দাদু, তিনি তাকে অফার করেন যে আপনি আসলে রাত্রেবেলা এখানে কান্নাকাটি না করে আমার সাথে চলুন, আমার বাসায় চলুন, সেখানে গিয়ে আপনি থাকবেন, এবং দিনের বেলা আপনি আবার সেখান থেকে চলে যাবেন। এভাবে তাকে যখন রিকোয়েস্ট করা হয়, এরপরও তিনি কথা শুনছেন, এবং একা একা মানে হাঁটা শুরু করছেন, যে তিনি ওই জায়গা থেকে ভিন্ন জায়গায় চলে যাচ্ছিলেন। আপনারা তো যদিও শুনেছেন, তারপরও উনি আসলে বলার সময় বারবার থেমে যাচ্ছিলেন, একটু নার্ভাস ছিলেন, যে জন্য হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। আমি সারসংক্ষেপ আপনাদেরকে বলছি। তো এরপর যখন পিছিয়ে পিছিয়ে যান, এবং একটা সময় পর তাকে এক প্রকার তার সাথে বিভিন্ন রকম হেনস্থা করে, যেমন ভৌতিক, তাকে ভয় দেখানোর চেষ্টা করেন। তো তারপর যখন সেই দাদুকে যখন পাওয়া যায়, তিনি তখন তাকে স্থানীয় মানুষ তাকে বলে যে আসলে আপনি একজন পরহেজগার মানুষ, এত আপনি জানেন, তো আপনাকে কিভাবে আপনাকে কাবু করলো কিভাবে, বা আপনাকে এভাবে আসর করলো কিভাবে, এই প্রশ্নটা করা হয়। তিনি তখন বলেন যে আসলে মানুষজন জানলেও জিনরাও মানুষকে কাবু করার মতো কিছু তথ্য বা তাদের কাছেও কিছু বিষয় থাকে, যেটার মাধ্যমে তারা মানুষকে তাদের বশে এনে ফেলে। তো এরকম ছিল একটি ঘটনা, এবং তারপরেও ঘটনার কালক্রমে আরও কিছু পর্ব ছিল, আপনারা তো সেটুকু শুনেছেন। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। আমি চলে যাব, আমাদের স্টুডিওতে আছেন একজন স্পেশাল মানুষ, কমল দাদা, তার কাছে ঘটনা শুনবো, এবং তারপর আবারও আমরা মারুফ ভাইয়ের কাছে ফিরবো কিন্তু ঘটনা শুনতে। এবং আমার হাতে যে মেইলটি ছিল, সেই মেইলটিও আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পড়ে শোনাবো। দেখতে পাচ্ছি ফরিদা আক্তার ছিলেন, আমাদেরকে লিখেছিলেন স্বর্ণাজাহান গাইবন্ধা থেকে শুনছেন আমাদেরকে লিখেছিলেন সীমান্ত ইসলাম। আচ্ছা, আব্দুল্লাহ মানিক ভাই লিখেছেন যে ঘটনাগুলো শুনে ওনার বেশ ভয় লাগছে। ধন্যবাদ ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে সাজ্জাদ ভাইয়া কেমন আছেন। আচ্ছা, তারপর উনি লিখেছিলেন যে উনি ভূতবেলায় আসতে চেয়েছেন, অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। নয়ন সরকার ভাই লিখেছিলেন যে অল্প সময় আছি। আচ্ছা, উনি ভৌতিক ঘটনা শুনছেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে লিমন ভাইয়া। আচ্ছা, ওকে, ফাইন। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া আপনার মেইলগুলো পড়ুন, অবশ্যই মেইল পড়বো। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে জিসান, হাই ভাইয়া। তারপর লিখেছিলেন নয়ন সরকার, সেই সাথে আরও ছিলেন আমাদের সাথে মিনহাজ প্রধান। লিখেছেন উনি ইমোজির মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে উনি প্রচণ্ড ভয় পেয়েছেন।
এবং দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন মোহাম্মদ শামীম জোবায়ের ছিলেন আমাদের সাথে, সেই সাথে রুফাত সর্দার লিখেছেন যে ভাইয়া কী অবস্থা। ওয়াসিম রাজ ছিলেন আমাদের সাথে, উনি অনেকদিন পর যুক্ত হয়েছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। তারপর লিখেছিলেন আমাদেরকে আলিম ভাইয়া, আমার বাড়ি শিবের বাজার, বাট আমি ঢাকা টঙ্গী থেকে যুক্ত হয়েছি আপনাদের মাঝে। লিখেছিলেন আমাদেরকে বুশরা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। এই মুহূর্তে আমি আসলে চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুলের থেকে একটি ছোট্ট ঘটনা আমরা শুনবো। শাহাদুল, কি অবস্থা? এই তো ভাই আছি ভালো, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। শাহাদুল, আমরা কোন ঘটনা শুনবো? যেহেতু সময় অনেক কম, তাই আসলে খুব বেশি সময় অতিবাহিত করবো না। জি অবশ্যই। ঘটনাটি আমার এক ফ্রেন্ড নাহিদ, ওর বাসা বলিতে। ও সম্ভবত 2 থেকে 3 বার আমাদের রেডিও সারবাতে ভূতবেলা অনুষ্ঠান এসেছিল। তখন হয়তো আমাদের লাইভ অনুষ্ঠান ছিল না, তখন অফলাইনে ছিল আমাদের অনুষ্ঠানটি। তা তো হচ্ছে একটু বলতে কবিরাজ করতো উনি, তান্ত্রিক টাইপের ছিল। তা ওর বিষয়টা সবাই জানে, এখানকার যারা লিসেনার রয়েছে, পুরাতন শ্রোতা যারা রয়েছে তারা অবশ্যই জানে যে আমি কার কথা বলতে চাচ্ছি। তা ওর কাছ থেকে একটি ঘটনা যখন শোনা হলো, বা ওর কাছে ও আমাকে শেয়ার করলো যে ঘটনাটি, যে আমি যখন ঢাকায় একটি মোহাম্মদপুরে যখন যাই, তখন একটা মেয়েকে একটা জিনে আসর করছে বা বরণ করছে। তা ও তো ঢাকায় গেছিল গার্মেন্টসে কাজ করার জন্য। তাই এই কথাগুলো ওর পাশে যারা রয়েছে তারা কথা বলাবলি করতে করতে এই বিষয়টি ওর কানে এসে পড়লো যে আমাদের মুখ ফ্লোরের মেশিন চালাতো মেয়েটিকে জিনে আসর করছে। তা হচ্ছে পরে যখন সবাই যখন কথা বলাবলি করলো যে অমুক মেয়েকে ধরছে, জিনে আসর করছে, তা ওই কথাটি ওর কানে আসার পর ওর সঙ্গে সঙ্গে বললো যে কাকে জিনে আসর করছে। তো সবাই বললো যে আমাদের পাশের ফ্লোরের যে মেয়েটি ছিল তাকে জিনে আসর করছে। তা বলতেছে আজকে তাহলে দুপুরবেলা যখন খাওয়ার সময় দিবে বিরতি, তখন আমরা যাব আর কি, বা রাত্রেবেলা ওর বাসায় যাব। তা যাই হোক, দুপুরবেলা তো যেতে পারিনি ওরা, তো রাত্রেবেলা অফিস শেষ করে তো ওরা সবাই চলে গেল। তো যারা যারা কথা বলছিল তো সবাই মিলে 6 থেকে 7 জন মিলে ওই মেয়েটার বাসায় গেল। যাওয়ার পর বলতেছে আরিয়ান, মানে ওই যে আমার ফ্রেন্ড নাহিদ, বলতেছে যে আপনার মেয়ে কোথায়? শুনলাম তাকে নাকি জিনে আসর করছে। তোর মা বাবা বলতেছে হ্যাঁ বাবা, ও তো ঘর থেকেই বের হয় না, আর ওর সামনে বা কাছে গেলে মানে খুব বাজেভাবে চিল্লাচিল্লি করে, বাজে কথা বলে। তো এই ধরনের কথাবার্তার জন্য আমরা ওকে সেজন্য ঘরে কাউকে যেতে দেই না আর কি, অপরিচিত বা পরিচিত কাউকে যেতে দেই না। তো অভি বললো ঠিক আছে, একটাবার আমাকে যেতে দেন, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, তোর বাপ মাও তো নাসরবান্দা যাইতে দিবে না, তো একটু ওই রিকোয়েস্ট করার পর বা অনুরোধ করার পর ও ঢুকতে দিল। তো দেখার পর ও যখন ঢুকে ওই মেয়েটির চোখে চোখ রাখছে, তখন ও বুঝতে পারছে যে একে কিসের জন্য বা কেন ওকে আসর করছে, বা ওর ভিতরে বশ করে ফেলেছে ওকে। তো বের হয়ে ওর বাবা মাকে বললো যে ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি আপনার মেয়েকে কেন ধরেছে বা আসর কেন করেছে, সেটা আমি বুঝতে পারছি, এবং যেহেতু কালকে আমাদের অফিস বন্ধ হচ্ছে, তাহলে কালকে আমি আমার যে কার্যক্রমগুলো আছে আমি আপনাকে সেগুলোর মাধ্যমে যদি আপনার মেয়েকে সুস্থ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তার মা বাবা বললো আচ্ছা বাবা, সবাই তো চেষ্টা করে গেলে কোনো লাভ তো হলো না, তুমি সাধারণ একটা ছেলে হয়ে কি করবার। আচ্ছা। তো বললো যে ঠিক আছে, আপনারা আমার উপর ভরসা রাখুন, দেখেন আমি কি করতে পারি। তো যখন পরের দিন আসলো সকালে, তো আসার পর যা যা জিনিস প্রয়োজন সবকিছু আর বাবাকে আনতে বললো, তো আর বাবা আনলো। আচ্ছা। তা
ওই যখন ভরণ দিল তখন ওই মেয়েটার উপরেই ভরণ দিল। হুম তো মেয়েটার উপর ভরণ দেওয়ার পর বলতেছে যে চিনতে বলতেছে কেন ডেকেছিস তুই আমাকে। হুম হুম তো আমার ওই ফ্রেন্ড বলতেছে যে আমি তোকে কেন ডেকেছি হুম হুম সেটা তুই বুঝতে পারবি, বা কেন তোকে ডেকেছি তুই একে কেন ধরছিস সেটা বল। আচ্ছা তো বলতেছে যে সেটা কি তোকে বলতে হবে আমাকে। হুম তো বলতেছে আমাকে বলবি না তো কাকে বলবি সেটা একটু পরে বুঝতে পারবে। তো তো ঢাকা আচ্ছা। শহরে তো ভাইয়া মানে মাটি পাওয়াটাই খুবই এখন খুবই কষ্টসাধ্যকর ব্যাপার। সব জায়গায় তো এখন শুধু হুম হুম দালান কোট হয়ে গেছে বা পাকা হয়ে গেছে মেঝে। হুম তোকে বলতেছে যে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে যেখানে গেলে ভালোভাবে বা আঘাত করতে পাবো হুম হুম। জিনটাকে, সেই জন্য সেই ফাঁকা জায়গায় যেতে হবে বা গাছতলায় যেতে হবে। আচ্ছা তা ওই পরে বললো যে ঠিক আছে আমরা তাহলে যাই। তো এই বলে ওনারা রওনা দিলেন এবং রওনা দেওয়ার সাথে সাথে মেয়েটি হুম হুম। মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, চিৎকার করে শুরু আচ্ছা, হয়ে গেছে। হুম হুম হুম। তা যাই হোক ভাইয়া সময় হাতে অনেক কম, আচ্ছা আচ্ছা গল্পটি এখান পর্যন্তই থাক। আর কখনো যদি সময় সুযোগ হয়ে আসে অবশ্যই বাকি যে গল্পটি রয়েছে সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহাদুল। যেহেতু আমাদের স্টুডিওতে আরও একজন অতিথি আছেন এবং তার কাছে আরও কিছু ঘটনা আছে, আমরা এই জন্য আসলে তার কাছেই ফিরতে চাই। আমাদের সাথে মাহিনুর ইসলাম মারুফ আছেন, আমরা তার কাছে ফিরবো। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন রিপন ইসলাম আপন, উনি লিখেছেন যে রামচন্দ্রপুর সাউথখালী মহিলা মাদ্রাসার সাথে অবস্থান করছেন উনি এবং সেখান থেকে শুনছেন। এলেক্স লিমন লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন জাহিদুল ইসলাম বরকত ভাই যে শাহাদুল ভাইকে দেখে অনেকদিন পর ভালো লাগছে। আরও দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন, সেকেন্ড মেইলটি অনেক ভয়ঙ্কর ছিল। তারপর রাত্রি ইসলাম লিখেছিলেন অনেক ভালো লাগছে। তারপর নূর আলম সোহাগ ছিলেন আমাদের সাথে, সোহাগ ভাই অনেকদিন পর আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং সোহাগ ভাই খুব শীঘ্রই হয়তো বা দেখা হচ্ছে আপনার সাথে, অপেক্ষায় রইলাম। লিখেছিলেন যে মোহাম্মদ আলামিন, সেই সাথে আরও অনেকেই ছিলেন আমাদের সাথে। তো যাই হোক কথা বাড়াতে চাই না, আমাদের স্টুডিওতে মারুফ ভাই আছেন, তার কাছে শুনবো আরেকটি ঘটনা। ভাইয়া যেহেতু সময় অনেক কম, আমরা আসলে আপনার কাছে চলে যেতে চাই এবং কোন ঘটনাটি শুনবো এবার? আমার এক ফুয়াতো ভাইয়ের হুম হুম। কাছ থেকে শোনা। আচ্ছা সে যখন কাজ করে, সে হলো টেইলার্সের কাজ করে। টেইলার্সের কাজ করতে এক পর্যায়ে সে বাড়ি আসার পথে হুম হুম সে দেখতে পায় একটা দরজা বাড়ি। আচ্ছা আচ্ছা সে বাড়িটাতে হুম সে যায়, গিয়ে কে যেন একা একা দরজা খুলতেছে। আচ্ছা আচ্ছা খোলার পরে হুম হুম তারপরে দেখে তালা লাগানো ছিল, সে তালাটাও খুলছে। হুম হুম সে সেখানে দেখে আরো ভেতরে ঢুকতে ধরে, আবার বের হয়ে যায়। আচ্ছা সে ভাবে যদি কিছু থাকে, হুম হুম এভাবে ঢোকে আর বের হয়। এক পর্যায়ে সে ওখানে প্রবেশ করার পর সে দেখতে পায় কেউ নেই। হুম হুম তারপরে কিছুক্ষণ পর আচ্ছা ওখানে একটা বাথরুম ছিল, হুম হুম রুমটার ভিতরে বাথরুম ছিল। বাথরুমে বাথরুমের দরজার ওখানে একটা আয়না লাগানো ছিল। সে আয়নাতে দেখতে পায়, মুখ দেখতে পেছন থেকে একটা হুম, মেয়ে দেখা যাচ্ছে। আচ্ছা বড় মেয়ে প্রথমে দেখা গেল আয়নাতে। সে ঘাড় ঘুরে দেখে ছোট বাচ্চার পায়ের ছাপ, আচ্ছা মানে আচ্ছা যে পানি হুম হুম ছেঁচড়ে আসার মতো। তারপরেও সে ওখানে আবারও মুখ দেখে, হুম হুম সেখানে ফির দেখা গেল ফির ছোট বাচ্চা। আচ্ছা ওই রকমই বাচ্চাটাই, বড়টাই আবারও ছোট বাচ্চার মতো দেখা যাচ্ছে। ফির পায়ের ছাপটা দেখা যাচ্ছে ছোট বাচ্চার মতো। হুম হুম সেখান থেকে সে বেরিয়ে আসে। আচ্ছা ওখানে আর ভয়েতে না থেকে সে
হুম। বেরিয়ে হয়ে আসে। বেরিয়ে আসার পর সে দেখতে পায় হুম। একটা পাশে মানুষ হেঁটে যাচ্ছে, মনে হয় এরকম শব্দ। আচ্ছা আচ্ছা। সে শব্দটা শুনতে পেয়ে সে ওখানে যায়, যাওয়ার পর দেখে কেউ নেই। তখনই সে আবারও ব্যাগ দিয়ে ফির ওই ঘরটার দিকে যায়। ঘরটার দিকে তখনই শব্দটা যেখানে শব্দ হয়েছিল প্রথমে, যে জঙ্গলের ভিতর, সে জঙ্গলে শব্দটা হবার পর ওখান থেকে আবার যা দেখতে না পাওয়ার কারণে সে আবারও ওই ঘরটার দিকে আসে। ওখানে আসে দেখে আজকে আমি এখানে আজকে থেকে দেখবো আজকে কি হয়। আচ্ছা আচ্ছা। সে থাকার জন্য চিন্তা ভাবনা করে, ওখানে ইয়া করলো। ওই সময় দরজা লাগিয়ে দিল। ওখানে শুয়ে পড়ার পর আবারও কি যেন মানুষ হেঁটে যাচ্ছে। মানুষ হেঁটে যাওয়ার পর সে দরজা খুলে বের হলো। আচ্ছা আচ্ছা। হওয়ার পর সে ওখান থেকে বেরিয়ে আরো একটু হাঁটা শুরু করলো। যায় ফির কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মানুষটা নেই। তারপর ভাবলো আজকে আরেকটু দেখে যাই কি। ওখান থেকে এসে ফির ঘরে শুইলো। শোয়ার পরে দেখলো দরজা একা একাই খুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তখন দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পর সে আর ওখান থেকে না উঠে দেখি আরো একটু কি দেখা যায়। আচ্ছা। এই জন্য ওখানে শুয়ে কিছুক্ষণ থাকার পর দেখলো কে যেন বাথরুমে পানি নিচ্ছে। বাথরুমে পানির টেপ, তখন তো কল, পানি উজু করার মতো বদনা বলে, সে বদনা দিয়ে উজু করে। তখন কারো টেপ ওইভাবে গ্রামের মানুষের ছিল না, এখন শহরে আছে। আচ্ছা। তখন ওখান থেকে পানি নিচ্ছে। ওখান থেকে সে ওই ভাইটা উঠে আসলো, উঠে দেখলো পানি। তখন দেখে একা একা মনে হয় পানি অজু করতেছে, নামাজের অজুর মতো অজু করতেছে। অজু করে একা একা ফির বদনাটা উঠতেছে। উঠে দেখে বদনার পানি একেবারে অজু হয়ে যাচ্ছে। অজু হওয়ার পরে ফির মগে নিল পানি। কল একা একা চারা হচ্ছে। ফির কলের পানি থেকে সে গায়ে পানি ঢালতেছে। ঢেলে সে গোসল করলো। অত রাতে ভাই চিন্তা করলো এত রাতে কি গোসল করে, লোক নেই, তারপর পানি গায়ে পড়তেছে, তারপরও কিভাবে মানুষ না থাকার পরও কিভাবে। সে তখন চিন্তা করতে করতে এক পর্যায়ে সে ওই রুম থেকে বের হয়। দেখে আশেপাশে কেউ আছে নাকি। সে খোঁজাখুঁজি করার পর সে না দেখতে পেয়ে তখনই সে আবারও ওই বাড়িতে আসে। কিছুক্ষণ পর আসার পরে দেখে আবার আছে নাকি। তখন ফির দেখা যায় মানুষ আছে। প্রথমে মানুষ ছিল না, এখন ফির মানুষ দেখার কারণে তখন ফির একটু ভয় লাগে যায়। উনি ফির ওখান থেকে সে চলে যাওয়ার পর সে আর একটু দূরে যাওয়ার পর একটা তেঁতুল গাছ, ওনাদের বাড়ির ওখানে তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছের সাইড দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। তেঁতুল গাছটা যা বড়, তার চাইতেও একটু বড় দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তেঁতুল গাছের পাতা লড়তেছে। তখন ও ভাইটা একটু ঘা চমক দিয়ে উঠলো। এই রাত্রেবেলা মানুষের তার রন্না জাতীয় ওই ধরনের কাপড় ওখানে। গাছটাও বড় হয়ে গেছে, এক রাতের ভিতরে এত বড় গাছ বড় হয় না।
সে হুম তেঁতুল গাছের ওখান থেকে আসার পর সেখানে দেখতে পায় কি জানে হুম। বসে আছে। আচ্ছা আচ্ছা সে বসে থাকা অবস্থায় সেখানে ভূতটা তখন করে কয়ালো, তো আমার সাথে এখন যাবি, তুই আমার থাকার ঘরটা আমার ধ্বংস করে দিস। হুম সে তখন কয়াল আমি যাব না, হুম কয় যাবি। সে পর্যায়ে তার এইভাবে এক সময় আমার গল্পটা বাকি রয়ে গেল। আচ্ছা আমি যাই হোক আমরা পরবর্তীতে অসংখ্য বলার অসংখ্য চেষ্টা ধন্যবাদ করব। জানাতে চাই যে মারুফ ভাই আমাদের স্টুডিওতে আজকে এসেছিলেন, মাহিনুর ইসলাম মারুফ। আমাদের সময় একেবারেই শেষ, আমরা অন্য কোনো একদিন তার এই ঘটনার বাকি অংশটুকু সহ প্রথম থেকে আবারও তার এই ঘটনাটি আমরা বিস্তারিতভাবে শুনবো। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের সাথে ছিলেন স্টুডিও থেকে আমাদেরকে যেহেতু সম্প্রচার হচ্ছিল ভূতবেলা, আপনারা আমাদেরকে ওপার থেকে শুনছিলেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা নিয়ে আগামী বৃহস্পতিবার ফিরতে চাই ঠিক রাত 9টা 5 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু